যাচ্ছিলাম বাসে করে। আমি বসেছি জানলার পাশের সিটে, আর আমার পাশে কে বসেছে তা এখনো খেয়াল করা হয়নি। ভার্সিটি যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে। কানে হেডফোন গুঁজে গান শুনছি। এমন সময় পাশে তাকিয়ে দেখি আমার পাশে একটা মেয়ে বসে। তো ওরে শালা, এটা মেয়ে না তো, এটা পরী বলা চলে। এত সুন্দর কোনো পরী থুকু, এত সুন্দর কোনো মেয়ে হয় আমার তো জানা ছিল না। আমি বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছিলাম। হঠাৎ মেয়েটি বলে উঠলো, আপনি এভাবে আর চোখে তাকাচ্ছেন কেন? মেয়ে দেখেননি জীবনে? দেখতে তো ভদ্র ঘরের ছেলে মনে হয়, কিন্তু হাবভাব দেখে তো মনে হচ্ছে বখাটে। আসলে আপনি দেখতে সুন্দর তো, তাই বারবার আপনাকে দেখে যাচ্ছে। ছি ছি, লজ্জা করে না পর নারীকে দেখতে? আল্লাহ আপনাকে এত সুন্দর বানিয়েছেন, সৌন্দর্য না দেখলে তো পাপ হবে। অসভ্য কোথাকার। হুম, আপনার মুখে এই ডাকটা অনেক মিষ্টি লাগছে। মেয়েটা সহ্য করতে না পেরে বাস কন্ডাক্টরকে দেখে বলল। এই বাস থামান। কন্ডাক্টর এসে বলল, কিছু কি হয়েছে ম্যাম? আমি নেমে যাব। কেন ম্যাম? বাসে বখাটে অসভ্য ছেলের অভাব নেই তাই। কে কি করেছে আমাকে বলেন। এখন যদি আমার নাম বলে তাহলে তো বাসে সবাই আমার উপর খেপে যাবে। কিন্তু মেয়েটা আমাকে ভুল প্রমাণিত করে বলল, আমাকে নামিয়ে দাও, আমি রিক্সা করে চলে যাব। সে নেমে গেল। মনটা খারাপ হয়ে গেল। লাইফে প্রথমবারের মতো কোনো মেয়ের উপরে ক্রাশ খেলাম। শুধু ক্রাশ না, হয়তোবা প্রেমেও পড়লাম। তাও তার নাম ঠিকানা জানা হলো না। হলোটা কি, ঝগড়া? না, আমাকে ওই মেয়েটার পরিচয় জানা লাগবেই। আমি কন্ট্রাক্টরকে দেখে বললাম, মামা, এখন যে মেয়েটি নেমেছে সে কি প্রতিদিনই বাসে যাতায়াত করে? জানি না ভাই, আজকেই প্রথম দেখলাম। ও যাক, আমি ভার্সিটি চলে আসলাম। আমি মেঘ, অনার্স লাস্ট ইয়ারের স্টুডেন্ট, মা বাবা দুই মাত্র সন্তান। আমার ছোট একটা বোন আছে যে আমার ভালোবাসার ভাগ্যানি। ভার্সিটিতে ঢুকতে যাবো তখনই কারোর সাথে ধাক্কা খেলাম। সামনে তাকিয়ে দেখি ক্রাশ। বাসে সেই সুন্দরীটা আমাকে দেখে রেগে গিয়ে বললো, ছি ছি, লম্পট দেখেছি কিন্তু আপনার মতো না। আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছেন, অসভ্য কোথাকার। এই বলে সে হন হন করে হেঁটে চলে গেল। আমি ক্লাসরুমে চলে এলাম। বাথে শুধু মেয়েটির কথাই ঘুরপাক খাচ্ছে। যাক, ক্লাসে এসে পিছনের সিটে বন্ধু রফির সাথে বসে পড়লাম। আজকে নাকি নতুন স্যার নাকি ম্যাম আসবে, তাই ক্লাসের সবাই ওনাকে ওয়েলকাম জানানোর জন্য ক্লাসরুমটাকে সাজিয়েছে। এত আদিক খেতে কেন করে বুঝি না। স্যারই তো এসে কি করবে, পড়িয়ে পড়িয়ে প্যারা দেবে, এই তো কাজ। প্রথম ক্লাসটায় নাকি নতুন স্যার বা ম্যাডাম, সে যাই হোক, এটা আমার কি, আমি তো আর ক্লাসে মনোযোগী না। তো কিছুক্ষণ কেউ একজন আসলো আর সব স্টুডেন্ট দাঁড়িয়ে গেল। আমি বসে বসে মোবাইল টিপছি। প্রিন্সিপাল আমাকে দেখে বলল, এই বিয়াদব, স্যার আসছে দেখো না। সরি স্যার। ওর সামনে তাকিয়ে দেখি আমার প্রিন্সিপালের সাথে দাঁড়িয়ে রয়েছে। ওকে দেখেই তো আমার হার্টবিট বেড়ে গেল প্রচুর পরিমাণে। আমি হাঁ করে তাকিয়ে আছি। দেখে রাফি বলল, কি রে, কি দেখিস সাগরে? মামা, এই মেয়েটাই তো আমার ক্রাশ। কি, অবশেষে যে একটা ক্রাশ খেলি, তাও আবার ম্যাডামের উপর? আল্লাহ, তুমি আমারে উঠায় লাও। আরে চুপ কর, আগে ম্যাডাম থুকু, ক্রাশের কথা শুনি। তো নতুন ম্যাম মানে ক্রাশ নিজের পরিচয় দিচ্ছে। হে স্টুডেন্ট, আমি মায়া, তোমাদের নতুন ম্যাম। আমি সদ্য পাশ করে বেরিয়েছি, ঢাবি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। ক্রাশের নামটা কিন্তু সেই মায়া। মনটাই যেন মায়াময় হয়ে যায়, আর গলার আওয়াজটা তো সেই রকম মিষ্টি। আমি ম্যামের দিকে হাঁ করে তাকিয়ে আছি। ম্যাম এটা দেখতে পেয়ে আমাকে বললো, আই ছেলে, এদিকে আসো। ওনাকে ডাকতে দেখে আমি ভয়ে চুপসে গেলাম। আমি কাঁপতে কাঁপতে তার কাছে গেলাম। আমাকে দেখে বললো, কি হয়েছে, এত ভয় পাচ্ছ কেন? না ম্যাম, এমনি। ম্যাম প্লিজ সকালের জন্য আমাকে ক্ষমা করে দেবেন। দিব দিব, দাঁড়াও এখানে। ম্যাম আবারও বলতে লাগলো, সো স্টুডেন্ট, আমরা আজকে কোনো ক্লাস করব না, আজকে পরিচিত হব, তবে নর্মালি একটা গেমসের মাধ্যমে। সবাই খুশিতে বলতে লাগলো, ওকে ম্যাম। তো গেমসটা হচ্ছে, সবাই নিজেদের পরিচয়টা একটা পেজে লিখবে। আমাকে দেখে বললো, আই ছেলে, নাম কি? আমি বললাম মেঘ। মেঘ সবার থেকে কাগজটা নিয়ে আসবে, তবে কেউ সহজেই কাগজটা দেবে না। কাগজের বদলে যে কাগজ নিতে যাবে তাকে একটা করে থাপ্পড় খেতে হবে। হ্যাঁ, তোমরা চাইলে কাগজ ছাড়াও থাপ্পড় দিয়ে দিতে পারো, এটা তোমাদের উপর নির্ভরশীল। তো সবাই লিখতে শুরু করো, কাগজ নিয়ে নেবে মেঘ। আমি ম্যামের দিকে তাকালাম। ম্যামের ঠোঁটে হাসি দেখতে পেলাম। তাহলে কি ম্যাম এসব ইচ্ছে করেই করেছে? আমি রাগ করে বললাম, এত স্টুডেন্ট থাকতে আমি কেন কাগজ উঠাবো?
সবাই আমার দিকে তাকিয়ে বলল। তোমাকে এই গেমের জন্য বেস্ট মনে হলো। কি বলে সবাই? আমি বুঝতে পারলাম আজকে আমার গালের 12টা বাজবে। সবাইরে জ্বালানোর প্রতিশোধ আজ নেবে। সবার লেখা শেষ। ম্যাম বলল, যাও এবার খাতা নিয়ে আসো। আমি প্রথমে গেলাম রাফির কাছে। সে আমাকে ঝুড়ে থাপ্পড় মেরে কাগজটা দিল। এভাবে সবাই থাপ্পড় মেরেই কাগজ দিল। এত জোরে বললাম ট্রিট দেবো, এই দেবো, সেই দেবো, কিন্তু না, সবাই থাপ্পড়ের বদলেই দেবে বললো। শালা এক একটাটা আমি দেখে নেবো গা। যাক, কাগজগুলো তুলে ম্যামকে জমা দিতে গেলাম। ম্যাম কাগজ জমা নেওয়ার সময় হেসে হেসে বললো, কেমন লাগলো মেঘ সাহেব? আর কোনোদিন বাস্তিক মেয়ের সাথে খারাপ ব্যবহার করলে এর চেয়েও খারাপ ব্যবস্থা করব। আমি রাগে গজগজ করতে করতে নিজের সিটে আসলাম। এসে রাফিকেই দিলাম কয়েকটা লাগি। মায়ের খেয়ে সে বলল, দোস্ত মারিস কেন? তোর কাছ থেকে থাপ্পড় খাবো এটা আশা করিনি বেটা। শালা অনেকদিন তোকে মায় না, তাই হাত পরিষ্কার করে নিলাম। তাহলে আসতে মারতে পারতি। আমি ওই শাকচুনি ম্যামকে দেখে নেবো। ক্রাশ হয়তো কি হয়েছে, ওরা আমি বোঝাবো সে যতই টেবিল হোক না কেন আমিও ফাজিলদের সর্দার। আমিও দেখে নেবো। পরের দিন বাসে করে আসছিলাম। প্রায় 2টা স্টেশনে বেরিয়ে আসলাম। পাশে আমার বান্ধবী নীলা বসে আছে, কিন্তু ম্যাডাম এখনো বাসে উঠলো না। আচ্ছা, ম্যাডাম কি প্রতিদিন একই সময় আসবে? পরের স্টেশনে বাস থামলো। না তো, এবারও তো বাসে ওঠেনি। মনে হয় ম্যাডামের বাড়ি এখানে না। বাস ছাড়তে শুরু করলো। এমন সময় কন্ট্রাক্টর বাস আবারও থামালো। আর একটা মেয়ে উঠলো বাসে, কলা পাতা রঙের শাড়ি পরা। আমি হা করে তাকিয়ে আছি। আরে এটা তো মায়া ম্যাডাম, মানে ওই ডেভিলটা। ওরে কিভাবে শিক্ষা দেবো? ওরে দেখলে তো মনটা ছটফট করে ওঠে। যাক, মায়া উঠে আমাকে সিটে বসে দেখে একটু রাগি লোকে তাকালো। তারপর আমার সামনের একটা সিটে বসে গেল। সারা রাস্তায় আমি তার কথাই ভাবছিলাম। বাস থেকে নেমে ক্লাসরুমে চলে আসলাম। সোজা ক্লাসে এসে হারামি বন্ধুগুলোর সাথে আড্ডা মেতে উঠলাম। তবে মাথায় একটা চিন্তাই, ক্লাসের সবাইকে থাপ্পড় মারা শাস্তি ভোগ করতে হবে। আমি আর রাফি রুমে বসে আছি। রাফিকে কাল রাতে একটা ইঁদুর আনতে বলেছিলাম সাথে করে, হারামিটা নিয়ে এসেছে। প্রথম ক্লাসটাই হচ্ছে মায়া ম্যাডাম, আর শালার প্রতিশোধ তাইলে একসাথেই নিয়ে নিতে পারবো। মায়া ম্যাডাম ক্লাস শুরু করেছেন। বারবার আগে লোক নিয়ে আমার দিকে তাকাচ্ছেন তিনি, কিন্তু আমি তো এখনো কিছুই করিনি। তবে হ্যাঁ, এখন করব। আমি রাফিকে ইশারা দিয়ে 2টা ইঁদুর ছেড়ে দিতে বললাম। যেই ভাবা সেই কাজ, চোরের সাথে বাটপারি করা। এবার বুঝবে মজা। প্রথমে ইঁদুরটা দেখে ক্লাসের 6 প্যাক বয়রা কি, সেই ইঁদুরটাকে দেখেই ভয়ে চিৎকার দেয়। তারপর বাকি ছেলেমেয়েরাও ভয় পেয়ে চিৎকার দেয়। ইঁদুরটা এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। আস্তে আস্তে মায়া ম্যাডামের কাছে গেল। মনে করেছিলাম মায়া ম্যাডাম ভয় পাবে, কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে দ্বিতীয়বারের মতো অবাক করে দিয়ে ম্যাডাম ইঁদুরটাকে বাইরে বের করে দিয়ে বলল, এত বড় ছেলে মেয়ে হয়ে ইঁদুরকে ভয় পাও? লজ্জা করা উচিত তোমাদের। বাই দ্য ওয়ে, ইঁদুরটা এখানে এলো কি করে? রাকিব দাঁড়িয়ে বলল, ম্যাম, এটা এই ফাজিল ম্যাম মেঘ এনেছে। আমি রাকিবকে বললাম, হাব্বে হালা, তুই আমাকে ইঁদুরটা আনতে দেখেছিস? আর কিছু বলতে যাবো তার আগে মায়া ম্যাডাম রাগে গজগজ করতে করতে আমার কাছে এসে বলল, এত বড় হয়েছো কিন্তু জ্ঞান বাড়েনি। নিজেকে কি ফজলের সর্দার মনে করে অনেক বড় মনে করো? যাও, ক্লাস থেকে বের হয়ে যাও, এক্ষুনি বের হও। কিন্তু ম্যাম। কোনো কিন্তু নয়, যাও যাও, গেট আউট অফ মাই ক্লাস রাইট নাও। আমি বেরিয়ে আসলাম। না, এই টেবিলটাকে শিক্ষা দিতেই হবে। ক্রাশ বলে ছেড়ে দেবো না। ম্যাডাম একটিবারও জানতে চাইনি ইঁদুরটা কে ছেড়েছে। কোনো উপযুক্ত প্রমাণ ছাড়া আমাকে দোষী বানিয়ে শাস্তি দিন না। প্রথমে রাকিব ব্যাটাকে শাস্তি দিতে হবে, তারপর ম্যাডামকে। পাইছি। ক্লাস শেষে সবাই বেরোচ্ছে। এমন সময় আমি গিয়ে রাকিবকে জড়িয়ে ধরে বললাম, দোস্ত সরি রে। কিন্তু কেন? এমনি। রাকিব হাঁটতে শুরু করলো। সবাই তাকে দেখে হাসছে। তার পিছে একটা কাগজ লাগানো, কাগজে লেখা আছে সে একটা গাধা। এইটা বলেই সবাই হাসছে। রাকিব এদিক ওদিক তাকাচ্ছে, বারবার তার প্যান্ট আর শার্টের দিকে তাকাচ্ছে। হঠাৎ করে পিছন থেকে তার এক বন্ধুকে এসে জিজ্ঞাসা করলো, কি রে, সবাই আমাকে দেখে হাসছে কেন? তোর পিছনের লেখা কাগজটা পড়ে হাসছে। কি কাগজ? ওই বন্ধুরা কাগজটা নিয়ে রাকিবকে দেখালো। রাকিব কাগজটা পড়ে রেগে গিয়ে আমার কাছে আসলো। আমাকে এসে বললো, শালা, তোকে ছাড়বো না, আজকে তোকে জানে মারবো। আমাকে ধরতে পারলে তবে না। এই বলে দিলাম দৌড়। রাকিব আমার পিছন পিছন দৌড়াচ্ছে। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেলাম। ধাক্কা জোর সামলাতে না পেরে পড়ে গেলাম। আমি তাড়াতাড়ি উঠে বললাম, কি রে চোখ নাই? এইটা বলে মানুষের দিকে তাকালাম। শালার আজকের দিনটাই খারাপ। এইটা যে মায়া ম্যাডাম। আমি ম্যাডামকে বললাম, সরি ম্যাডাম, আমি আসি। এই বলে দৌড় দিতেই যাবো, তখনই ম্যাডাম বললো, ভদ্রতা বলে কিছুই শেখনি না?
একটা মানুষ মাটি পড়ে গেলে যে তাকে হাত বাড়িয়ে তুলতে হয় এটাও জানো না? না সরি ম্যাডাম। আমি হাতটা বাড়িয়ে দিলাম। ম্যাডাম আমার হাতে ধরে উঠল। এই প্রথম কোনো মেয়ের হাতে স্পর্শ পেলাম। কি নরম আর সফট হাত ম্যাডাম। আমি তাকে উঠিয়ে চলে যাচ্ছিলাম, এমন সময় ম্যাডাম বলল, ফজলামি ছেড়ে দাও, এখন থেকে ফজলামি করতে পারবে না। আমি ফাজলামি ছাড়বো না, আপনি ডেভিলগিরি ছেড়ে দেন। কি কি বললে তুমি? হে রে, মুখ ফুসকে বেরিয়ে গেছে। মেয়ে একটুই ভাগ, নইলে তোর কপালে দুঃখ আছে। আমি এক দৌড় দিলাম, একেবারে বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মুকে বললাম, আম্মু তোমার পেতনিটা কোথায়? সে এখনো কলেজে। এতক্ষণ কি করছে? ক্লাস আছে নাকি? যা, ওকে গিয়ে নিয়ে আয়। কাছে যাচ্ছি। আমি বাইকটা নিয়ে কলেজের সামনে গেলাম। ক্যাম্পাসে যাওয়ার সময় বাইক নিয়ে যাই না, কারণ বাসে করে যাওয়ার মজাটাই আলাদা। আর এখন তো আরো মজা। আমি বিগত 10 মিনিটের উপরে দাঁড়িয়ে আছি, কিন্তু পেতনিটার আশা নামগন্ধ হয়নি। একটু বের হয়েছে জান্নাত। ও হ্যাঁ, জান্নাত আমার বোন, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। জান্নাতের সাথে তার বান্ধবী মুস্কানকেও দেখতে পাচ্ছি। জান্নাত আমাকে দেখে বলল, সূর্য আজকে কোন দিকে উঠেছে? মহারাজ কি মনে করে আমাকে নিতে এসেছে? তোর মতো পেতনিকে কে নিতে আসবে? মা বলেছে তাই এসেছি। কি? আমি পেতনি? কুত্তা, আজকে তোকে যদি আপুর হাতে মার না খাওয়াই তাহলে আমার নামও জান্নাত না। পাশ থেকে মুস্কান হেসে বলল, আরে রাস্তায় এসব কি করছিস তোরা? এ, তোর বান্ধবীকে পেতনি বলছি আর তুই হাসছিস? আরে চল এবার। জান্নাত আমার বাইকে উঠে বসলো। আমি গাড়িটা স্টার্ট দিচ্ছিলাম, তখনই জান্নাত বলল, ভাইয়া, মুস্কানকে একটু নামিয়ে দিবি, ওর বাসা কাছেই। আমি কিছু বললাম না। মুস্কান উঠে বসলো, মুস্কানকে নামিয়ে দিচ্ছিলাম। এমন সময় দেখি মায়া ম্যাডাম রিক্সা করে যাচ্ছে, আর আমার দিকে এক মনে তাকিয়ে আছে। চোখগুলো খুব লাল ছিল, রেগে আছে। রিক্সা থেকে যতক্ষণ দেখা যায় আমাকে দেখছে। আমি মুস্কানকে নামিয়ে দিলাম। মুস্কান বলল, হে জান্নাত, তোর ভাইয়াকে নিয়ে আমাদের বাসায় চল। না, আজ না, অন্য একদিন আসবো। প্লিজ। সরি, আজকে না। আচ্ছা, আল্লাহ হাফিজ, কালকে কলেজে দেখা হবে। আমি গাড়িটা স্টার্ট দিচ্ছি। এমন সময় গাড়ির কাঁচে দেখি মুস্কান আমাকে দেখে মুচকি হাসছে। আমি হাসার কারণটা বুঝলাম না। জান্নাতকে নিয়ে গাড়ি চালাচ্ছিলাম। এমন সময় জান্নাতকে বললাম, আচ্ছা তোর বান্ধবী আমাকে দেখে মুচকি হাসলো কেন? ও মা, একটা মেয়ে কখন মুচকি মুচকি হাসে জানোস না? না। প্রেমে পড়লে। তোর বান্ধবী কার প্রেমে পড়েছে? তোর। আমি গাড়িটা জোরে ব্রেক করলাম। বোন বলল, এভাবে গাড়ি থামালি কেন? কি বললি তুই? হ্যাঁ, মুস্কান তোকে ভালোবাসে, আর মুস্কানকেও আমার ভাবি হিসেবে অনেক ভালো লাগে। বিয়ে করে নে ওকে। ছি, তোর বান্ধবী মানে আমারও বোন। জ্ঞান দিতে হবে না, চল এবার। আমি গাড়িটা স্টার্ট দিলাম। জান্নাত আবারও বলল, ভাইয়া, মুস্কান কিন্তু অনেক ভালো মেয়ে। তো? অনেক সুন্দর। তো? অনেক রূপবতী, গুণবতী। আচ্ছা, এসব আমাকে বলছিস কেন? ওর সাথে প্রেম করার জন্য। থামবি এবার নাকি থাপ্পড় খাবি? প্রেম কর ওর সাথে, বিয়ে আমি দিব। জান্নাত, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কিন্তু। আমি কি? কিছু না। আচ্ছা। জান্নাতকে বাসে পৌঁছে দিয়ে আমি ক্লাসরুমে চলে এলাম। হঠাৎ করে একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। প্রথমে রিসিভ করলাম না, অচেনা নাম্বার বলে। পরপর আরও কয়েকবার কল দিল। বিরক্ত হয়ে ফোনটা ধরে বললাম, হ্যাঁ কি সমস্যা কি? হ্যাঁ, বারবার কল দিচ্ছেন কেন? ওপাশ থেকে মেয়েরই কণ্ঠে বলে উঠলো, কুত্তা, তোর সাহস তো কম না? গাড়িতে মেয়ে নিয়ে ঘোরাঘুরি করছিস? এইবার বিরক্তিবোধটা আরো বেড়ে গেল। আমি মেয়েটিকে বললাম, আপনি কেডা? আর আমি মেয়ে নিয়ে ঘুরবো কি ঘুরবো না এটা আমার বিষয়। ওই কুত্তা, তোর হাত পা ভেঙে আমি পঙ্গু বানিয়ে দিব। লুচ্চামি করা বন্ধ কর। আপনি কে? শালা, আমি তোর হবু বউ। আপনি আপনার কিন্তু লিমিটটা ক্রস করছেন এবার। চুপ কর কুত্তা, লিমিট কিন্তু তুই ক্রস করছিস। আজকের পর যদি আর কোনো দিন কোনো মেয়েকে তোর বাইকের পেছনে বসা দেখি, তাহলে তোর খবর আছে। আরে মনে হয় পাবনা থেকে ছাড়া পেয়েছেন, দেরি হচ্ছে না? কি যাতা বলছেন? কে আপনি? আর আমি 100 বার মেয়ে নিয়ে ঘুরবো, এটা আপনার কি? শালা লুচ্চা, তোরে ভালোবাসি, ভালোবাসি বলে এতক্ষণ সহ্য করে আছি, না হলে তোর হাত পা ভেঙে নিতাম। আরে যান যান, দেখি কি করতে পারেন। তুই কিন্তু আমার রাগ বাড়িয়ে দিচ্ছিস। আরে রাখেন, এই বলে ফোনটা কেটে দিলাম। আরে চিনি না জানি না কল দিয়ে হুমকি দেয়, আবার বলে ভালোবাসি। এটা কোন ধরনের ভালোবাসা? আমি ফ্রেশ হয়ে এসে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে বাইরে যাই আড্ডা দিতে। বন্ধু মহলে গিয়ে দেখি রফি, রাহাত, সিয়াম সবাই এসেছে। আমাকে দেখে রাহাত বলল,
আরে মায়া ম্যাডামের জামাই আসছে, টেক টেক সবাই। পাশ থেকে সিয়াম বলল, শালা তো ম্যাডাম বিয়ে করবে, তাহলে আমার কি? আমি ওদের বললাম, আব্বে হালারা, তোদের ভাবিকে নিয়ে ভদ্রতার সাথে কথা বল, তোদের ফিউচার ভাবি সে। রাফি বলল, কইছি তোরে দেখলে ম্যাডামের গা জ্বলে, আর তোরে করবে বিয়ে? আরে দোস্ত, এটা হচ্ছে ভালোবাসার প্রথম ধাপ। এবার বল, আমার হেল্প করতে পারবি কিনা? কি হেল্প? ম্যাডামের বিষয়ে সব ডিটেলস জেনে দে। দোস্ত, মায়া ম্যাডামের খুব শীতের সাথে মাত্র পড়ালেখা শেষ করেছে। কয় থাকে তুই জানিস? মায়ার বাসায় তার বাবা মা আর একটা ছোট বোন আছে। ছোট বোনটা এখন কলেজে পড়ে। কোন কলেজে জানা নেই। বাবা রিটায়ার্ড আর্মি অফিসার, মা গৃহিণী। আর মায়ার ফেসবুক আইডি হচ্ছে অস্পর্শী মায়া। ম্যাডামের সম্পর্কে আর কিছু জানি না। আব্বে হালা, এত ডিটেলস কিভাবে জানলি? শালা, জীবনে প্রথমবার ক্রাশ খাইলি, আর বন্ধু হয়ে বন্ধুর ক্রাশের ডিটেলস রাখবো না? এইটা কি হয়? দোস্ত তোরা সেরা। থাক, পাম না দিয়ে এবার রেস্টুরেন্টে চল। আমার পকেট খালি। তোর পকেট খালি হলেও আরো খালি করব। চল এবার। শালারা সবাই আমার 3000 টাকা হজম করবি। কি পেটুক, কিন্তু তাদেরকে অনেক ভালোবাসি। বন্ধুত্ব যে কি তাদের না দেখলে বুঝতেই পারতাম না। সবার থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে একটু ফেসবুকে ঢুকলাম। তখনই দেখি একটা নতুন আইডি থেকে রিকো আসলো। আইডির নাম মেঘা চৌধুরী। প্রোফাইলে একটা হাতের ছবি, আর ছবিতে লেখা আছে মেঘ। আমি অ্যাভয়েড করলাম। তখনই মোবাইলে সেই অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি কল রিসিভ করার সাথে সাথেই বললো, কিরে, আমার ফেসবুক রিকোয়েস্ট এখনো অ্যাকসেপ্ট করিসনি কেন? আপনার সমস্যাটা কি? হ্যাঁ, কি আপনি? কি আপনার পরিচয়? কি চান আমার থেকে? তোকে চাই, তোকে ভালোবাসি। আমি আপনাকে চিনি না, ভালোবাসা তো দূরের কথা। চিনবি, আগে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কর। না কবো না। তোরে আমি আমাকে কি? কচা চিবিয়ে খাবো। আচ্ছা, আপনি কি আগে সেটা তো বলুন। সময় হলে চিনতে পারবে, আগে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। সরি, আমি ফোনটা কেটে দিলাম। তারপর ফেসবুক থেকে লগ আউট হয়ে বেরিয়ে আসলাম। পরের দিন ক্যাম্পাসে ঢুকছি, এমন সময় বন্ধু নীলা আমাকে ডাক দিল। আমি নীলার কাছে গেলাম। কি খবর দোস্ত? ভালো, তোর? আমি ভালো নাই রে। কেন রে? আরে ওই মায়া ম্যাডামকে কিভাবে পটাবো সেটাই বুঝতে পারছি না। হারামি, ম্যাডামের সাথে প্রেম করবি? প্রেম করার মানুষের কি অভাব হয়েছে? অভাব হয়নি, কিন্তু মায়ার অভাব হয়েছে। সত্যি, মায়ায় আমি হারাতে চাই। নীলার কিচ্ছু বলো না, ওর মুখটা কালো হয়ে গেল। আমি নীলাকে বললাম, কি হয়েছে তোর রে? কিছু না। তাহলে ক্লাসে চল। আমি আর নীলা একসাথে ক্লাসে গেলাম। এই সেরেছে, ক্লাস শুরু হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেল। আমি এখনো বাইরে। আমি আর নীলাদের সামনে এসে দেখি মায়া ম্যাডাম ক্লাস নিচ্ছেন। কি যে সুন্দর লাগছে। সুন্দর করে হিজাব করে এসেছে, বোরখা পরা, কিন্তু মুখটা দেখা যাচ্ছে। তাই একটু রাগ হলো। এত পর্দা যখন করতে পেরেছে, তখন আরেকটু করে মুখটা ঢেকে আসলে কেমন হতো? আমি আর নীলা একসাথে বললাম, ম্যাম আসবো? ম্যাডাম আমার আর নীলার দিকে রাগি লোক নিয়ে তাকিয়ে বলতো, ইউনিভার্সিটি থেকেই প্রেম করতে আসো? জি ম্যাম, বুঝতে পারলাম না আপনার কথা। এত লেট কেন? ম্যাম না মানে এইটা তোমার বাসা না যে যখন ইচ্ছা ক্লাসে আসবে, আবার যখন ইচ্ছা চলে যাবে। এইটা ক্লাস, ওকে? ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকো। আর তুমি, তোমার নাম কি? পাশ থেকে নীলা বলল, জি ম্যাম, আমার নাম নীলা। তুমি ভেতরে আসো, আর মেঘ তুমি বাইরে দাঁড়িয়ে থাকো। মাথাটা খারাপ হয়ে গেল। নীলাও তো দেরি করে এসেছে, তাহলে ওকে কেন ভেতরে যেতে বললো? ম্যাডাম দেখি ক্লাসে মনোযোগ দিল। আমি ওনার দিকে হাঁ করে তাকিয়ে আছি, কিন্তু ওনার চোখগুলো লাল হয়ে আছে, হয়তো রেগে আছে। ইস, আবারও প্রেমে পড়ে গেলাম। কোনো মতে ক্লাসটা শেষ হলো। ক্লাস শেষে ম্যাম বেরিয়ে যাওয়ার সময় বলল, পরের বার থেকে আর দেরি যেন না হয়। আমি কিছু না বলে ক্লাসে ঢুকে গেলাম। ক্লাসে গিয়ে রাফির কাছে গেলাম। রাফিকে বললাম, দোস্ত, মায়া ম্যাডাম থেকে প্রতিশোধ নিতে হবে। কিসের প্রতিশোধ? আরে বাল, উনি আমাকে দাঁড় করিয়ে গেছেন, এইটা প্রতিশোধ। কি করবি বল? শুন তাইলে। আমি রাফিকে সব প্ল্যান বুঝিয়ে দিলাম। রাফি কল দিল মায়াকে। আমি কথা বলছি, কেমন আছো মায়া? জি ভালো, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আপনার একজন প্রেমিক, বলতে পারেন প্রফেশনাল প্রেমিক। অসভ্যের মতো কথা বলছেন কেন? আর নিজের পরিচয় দেন, না হলে ফোন রাখছি। আচ্ছা, আজকে কলেজ ছুটির পর বাস স্টপে দাঁড়াবেন, আমি আসবো। হ্যালো হ্যালো, কে আপনি? আমি ফোনটা কেটে দিলাম। রাফিকে বললাম, দেখ, আজকে ওকেও দাঁড় করিয়ে রাখবো।
হুম। ক্লাস শেষে আমি বের হয়েছি, এমন সময় নীলা এসে বলল, মেঘ, হুম। কিছু কথা আছে। আরে পরে শুনবো, আগে মায়া ম্যাডাম একটু শাস্তি দিই। চল রাফি, আসি রে দোস্ত। আমি চলে আসলাম। বাস স্ট্যান্ডে গিয়ে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমি আর রাফি লুকিয়ে লুকিয়ে ম্যাডামকে কল দিলাম। কল ধরার সাথে সাথে ম্যাম বিরক্তি নিয়ে বলল, কোথায় আপনি? এই তো আসছি, 5 মিনিট অপেক্ষা করেন। 5 মিনিট বলে আমি ম্যামকে আধা ঘন্টা দাঁড়া করিয়ে রাখলাম। ম্যামের মুখ রোদে পুরাই খারাপ হয়ে গেল। এবার ম্যামকে দাঁড়িয়ে রাখা ভালো হবে না। আমি আস্তে আস্তে করে ম্যামের পিছনে গিয়ে ম্যামকে বললাম, ম্যাম কার জন্য অপেক্ষা করছেন? এইটা তোমার না জানলেও চলবে। যার জন্য অপেক্ষা করছেন সে আসছে না। মানেটা খুব সহজ, আপনি আমাকে দাঁড় করিয়ে রাখছেন, আমি আপনাকে। তাহলে এসব তোমার প্ল্যান? তোমাকে আমি কিচ্ছু করতে পারবেন না, এই বলে দিলাম এক দৌড়। পিছন থেকে ম্যাম রাগে গজগজ করতে করতে কিছু একটা বললো। আপনি যদি ডেভিল হন, আমিও ফাজিল কিং। বাসায় আসলাম। বাসায় ঢুকে দেখি জান্নাত তার বান্ধবী মুস্কানকে নিয়ে আড্ডা দিচ্ছে। মুস্কান আমাকে দেখে একটু লজ্জা পেল। শালার কি ঢং! জান্নাত আমাকে দেখে বলল, ভাইয়া আয় আমাদের সাথে আড্ডা দি। তোদের সাথে আড্ডা দিতে যাবো কেন? হ্যাঁ আরে আয়। আমি বসলাম। জান্নাত কথা বলেই যাচ্ছে। পাশ থেকে মুস্কান বলল, কেমন আছো মেঘ? জি ভালো। ওয়েট, কি বললো তুমি? কেমন আছেন জিজ্ঞেস করছি। না, তুমি আমার নাম ধরছো। আপনি ভুল শুনছেন। না আমি ঠিকই শুনেছি। ভাইয়া তুই ভুল শুনেছিস, যা ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। আমি ফ্রেশ হতে আসলাম। মুস্কান মেয়েটাকে সুবিধার মনে হচ্ছে না। জান্নাতের সাথে কথা বলে ক্লিয়ার করতে হবে। আমি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মুস্কান আমার রুমে। ওকে দেখে ঘাবড়ে গেলাম। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি চাই? কিছু না, একটু রুমটা দেখছিলাম। দরকার নেই, যাও নিচে যাও। মুস্কান চলে গেল। আমি নিচে গিয়ে খাবার খেয়ে রুমে এসে ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি জান্নাত আমার পাশে বসে আছে। আমি ওকে দেখে বললাম, কি হয়েছে? মুস্কানের চিঠিটার জবাব কি? কোন চিঠি? ন্যাকামো করবি না। কোন চিঠির কথা বলছিস? আরে মুস্কান যেটা বালিশের নিচে রেখেছিল। আমি বালিশের নিচে হাত দিয়ে দেখি একটা কাগজ। কাগজটা খুললাম। কাগজে লেখা রয়েছে, প্রিয় মেঘ, প্রথম দেখায় তোমার প্রেমে পড়েছি। তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমার ভালোবাসাটা গ্রহণ করিও। চিঠিটা পড়েই মাথা খারাপ হয়ে গেল। জান্নাত জিজ্ঞাসা করলো, কি লেখা আছে ভাইয়া? আর তোর উত্তর কি? টাস করে থাপ্পড় মারলাম। তোকে মানা করেছিলাম তুই মেয়েটাকে প্রশ্রয় না দেওয়ার জন্য, কিন্তু তুই। আর আমি ওকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। জান্নাত কিছু না বলে চলে গেল। এই প্রথম আমি আমার বোনটাকে মারলাম। ওকে কোনোদিনও আঘাত দিইনি, কিন্তু আজকে আমি ওর গায়ে হাত তুললাম। ছি ছি ছি। আমি জান্নাতের রুমে গেলাম। সে লাইট অফ করে শুয়ে আছে। আমি শিওর সে কাঁদছে। আমি লাইটটা অন করে তার পাশে গিয়ে বসলাম আর বললাম, সরি রে বোন, আমি ভুলে থাপ্পড় মেরে ফেলেছি। সরি, মাফ করে দে আমাকে। কাঁদিস না বোন, প্লিজ। তোর কান্না যে আমি সহ্য করতে পারি না। জান্নাত কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক খারাপ, তাই না ভাইয়া? না বোন, সবার থেকে বেস্ট। সরি। না ভাইয়া, আই এম সরি, আমি একটু বেশি করে ফেলেছি। না রে বোন, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি। যে কে সে ভাইয়া? কালকে দেখাবো, যাবি আমার সঙ্গে? অবশ্যই যাব, ভাবিকে দেখা লাগবে। কান্না থামা এবার। আমাকে মারলি কেন? সরি রে, খুব লেগেছে তাই না? বল, কি করলে আমাকে মাফ করবি? আমার জন্য ফুচকা, আইসক্রিম আর চকলেট নিয়ে আয়, তারপর মাফ করব। আচ্ছা বেশ, আনছি। তুই আমার বেস্ট ভাইয়া। থাক পাম দেওয়া লাগবে না। আমি বোনের জন্য তার অর্ডার মতো সব নিয়ে আসলাম। সে খেয়েই চলেছে। বুঝি না মেয়েরা তো চকলেট আর ফুচকা পাগলি হয় কেন? উত্তর জানা থাকলে একটু আমাকে বলিয়েন প্লিজ। পরের দিন বোনকে নিয়ে বাসা থেকে বেরোচ্ছে। এমন সময় মোবাইলে সে অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি কলটা ধরলাম না, সাথে সাথে মেসেজ আসলো, কুত্তা কল ধর। এইটা মাইয়া নাকি কি? কথায় কথায় খালি হেসে রেগে যায়। চিনি না জানি না, শুধু শুধু আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে। আবারও কল আসলো। আমি কলটা ধরে বিরক্তির স্বরে বললাম, হ্যাঁ এত সমস্যা কি? আমাকে বারবার কল দিন কেন আপনি? আপনার পরিচয় দিন, নাহলে আমি কলটা কেটে দিচ্ছি। তুই কল কেটে দেখ, শুধু মাথা ফাটিয়ে দিব। আপনি কে বলুন তো প্লিজ? আমি তোমাকে ভালোবাসি মেঘ, সময় হলেই জানতে পারবে আমি কে। না এখনই বলুন। তোরে না বলছি না? আচ্ছা ভাই, আমি ফোনটা কেটে দিলাম। আজকে যেহেতু বোনকে নিয়ে যাবো তাই বাইকটা নিলাম। বাইকের পিছনে বোন বসে আছে। আমি আর বোন ক্যাম্পাসের দিকে যাচ্ছি। গেটের কাছে আসতে দেখি মায়া ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল।
আমার কেমন জানি মনে হলো ম্যাডাম রেগে আছে, কান্না করছে। ওনার চোখগুলোর মাঝে আমি স্পষ্ট দেখতে পেয়েছি। ওনাকে এইভাবে দেখে আমার বুকে কেমন করে উঠলো। কিন্তু ওনার এমন অবস্থা কেন? আমি বোনকে গাড়ি থেকে নামিয়ে গাড়ি পার্ক করে আসলাম। গাড়ি পার্ক করে বোনকে নিয়ে রেস্টুরেন্টে বসলাম। এমন সময় নীলা এসে বসলো। মেঘ, কি খবর তোর? এই তো ভালো। আমি যদি ভুল না হয় তাহলে এটা তোর বোন জান্নাত। হুম। তাহলে এতদিনে তোর মহারানী বোনকে দেখার সুযোগ পেলাম। জানো জান্নাত, আমার সাথে থাকলে সারাদিন শুধু বলে, জানিস নীলা, আমার বোন এমন, আমার বোন এইটা করেছে, আমার বোন আমার অনেক কেয়ার করে। পাশ থেকে জান্নাত লাফ দিয়ে উঠে বলে, সত্যি বলছি আপু? আর আমাকে বাসায় সারা দিন পচায়। কি? মেঘ, এটা কিন্তু ভালো না। আমি কিছুই করিনি, আমি নির্দোষ। হোক, ভাইয়ার সব ঢং। তবে হ্যাঁ, তুই আমার বেস্ট ভাইয়া। এইটা বললাম না, আমার গাল টেনে দিল। পাশে তাকিয়ে দেখি মায়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। আমি ফিরতেই সে মুখ ঘুরিয়ে নিয়ে চলে গেল। আমি জান্নাতকে নীলার সাথে থাকতে বলে ক্লাসে আসলাম। প্রথম ক্লাস করতে হবে অবশ্যই, কারণ হাজার হলেও ভালোবাসার মানুষটির ক্লাস। তো ক্লাসের সামনে এসে ম্যাডামকে বলি, ম্যাম আসতে পারি? আরে মেঘ সাহেব যে, আসেন আসেন। বুঝলাম না ম্যাডাম এত ভালো মুডে কেন? না, লক্ষণ তো ভালো ঠেকছে না। ম্যাডাম হুট করে বলল, স্টুডেন্ট, আজকে আমরা একটা টেস্ট নিব তোমাদের। আমি টেস্টের কথা শুনে ঢোক গিলতে লাগলাম। আমি শিওর ম্যাডাম কালকের ঘটনার প্রতিশোধ নেবে। ম্যাম টেস্ট নেওয়া শুরু করলো। প্রথমে ম্যাডামের খপ্পরে পড়লো রাফি। সে কিভাবে জানি পাশ করে গেল। আরও কয়েকজন পরে আসলো আমার পালা। ম্যাম আমাকে এমন একটা প্রশ্ন করলো যার উত্তর আমি কেন, ম্যাডাম হয়তো স্বয়ং নিজেও জানে না। আমি পারবো না দেখে ম্যাডাম বলে উঠলো, সারাদিন তো বাইকে করে মেয়ে নিয়ে ঘোরাঘুরি করো, আজকে একটা কালকে আরেকটা নিয়ে, কিন্তু পড়ালেখায় একদম জিরো। এত বড় হয়েছে এখনো নিজের ক্যারিয়ার ফোকাস করবে না, যত সব। ম্যাডামের এমন কথায় রাগ উঠে গেল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে রুম থেকে বের হয়ে গেলাম। রাফি কয়েকবার ডেকেও থামাতে পারেনি। কিছু না জানে ম্যাডাম এটা বলবে আমি তা আশা করিনি। বাইকের পিছনে মেয়েটা যে আমার বোন, না, ওনাকে এবার দেখাতে হবে ফাজল কিং মেয়ে কি করতে পারে। আমাকে এইভাবে বেরিয়ে যেতে দেখে পুরো ক্লাস স্তব্ধ। সবাই জানে আমি কেমন। ফাজলামও সারাদিন পর্যন্ত মেয়েদের সাথে কোনোদিন সম্পর্কে আমি চড়াইনি। ক্লাস শেষে মায়া ম্যাডাম যখন বের হতে যাবে তখন রফি ম্যামকে ডেকে বলল, ম্যাম। বলো, নিজের বন্ধু হয়ে সাফাই দিতে আসবে না। জি ম্যাম, সাফাই অবশ্যই দিব। আপনি যে আমার বন্ধুকে বললেন বাইকে করে সে মেয়ে ঘোরায়, একটা ছেড়ে আরেকটা ধরে, জানেন বাইকে বসা মেয়েটা কে? কে আবার? ওর নতুন প্রেমিকা আর কি? জি না, ওর বোন জান্নাত। মেয়ের বাইকের পিছনে সিটটা শুধু ওর বোনের জন্য রিজার্ভ। এমনকি আমাকেও বসতে দেয় না। কেউ ওর বাইকের পিছনে বসতে চাইবে বলে সে বাইক নিয়ে ভার্সিটি আসে না। আর আপনি সেই ভাই বোনের সম্পর্ক নিয়ে কথা বললেন। আর হ্যাঁ, পুরো ক্যাম্পাসে জিজ্ঞেস করে দেখবেন আজ পর্যন্ত আমার বন্ধু মেয়ে কোনো মেয়ের দিকে তাকাইছে কিংবা প্রপোজাল দিছে কিনা। আসি ম্যাডাম। আমি রাগ করে বোনের কাছে আসলাম। আমাকে রাগ করতে দেখে বোন বলল, কি হয়েছে রে ভাইয়া? কিছু না। জান্নাত বলল, ভাইয়া দেখাবি না? পাশ থেকে নীলা বলল, কি দেখানোর কথা বলছো জান্নাত? আমি বললাম, কিছু না দোস্ত। জান্নাত, আমি তোকে দেখাবো। নীলা আসে এখন, বোনকে নিয়ে আসবো। কিন্তু ভাইয়া এত তাড়াতাড়ি কেন? আর একটু পর। না, এখনই যাবি, চল। আমি জান্নাতকে নিয়ে বাইক স্টার্ট দিচ্ছি। এমন সময় দেখি মায়া ম্যাডাম জানলা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। চোখটা কেমন ভিজে গেছে। না, আমাকে দুর্বল হলে চলবে না। ওনাকে শাস্তি তো দিতেই হবে। আমি জান্নাতকে নিয়ে বাসায় চলে আসলাম। জান্নাত আমার উপরে রাগ করে বলল, ভাইয়া কি হয়েছে তোর? ভাবিকে না দেখিয়ে নিয়ে আসলে যে? অন্য কি দেখাবো, যা ফ্রেশ হয়ে খেতে আয়। হুম। আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নেওয়ার সাথে সাথে অচেনা মেয়েটির কল আসলো আমার। আমি ফোনটা ধরলাম না, খুব বিরক্ত লাগছে। তারপরেও বারবার কল দিয়ে যাচ্ছে। বাধ্য হয়ে ফোনটা ধরে বললাম, হ্যাঁ এত সমস্যাটা কি? হ্যাঁ, এত কল দিয়ে ডিস্টার্ব করেন কেন? যত সব। সরি। সরি কেন? এমনিতেই। এসব ফালতু কথা বলার জন্য কল দিয়েছেন? হ্যাঁ, বাই। ফোনটা কেটে আমি নিচে গেলাম। খেতে ইচ্ছে করছে না। মায়ের উপর অনেক রাগ হচ্ছে। না জেনে সে এইভাবে বলবে, না আমিও তারা ছাড়বো না। পাইছি। মাথায় বুদ্ধিটা আসার পর মুখে একটা টেবিল মার্কা হাসি আসলো। এবার বুঝবে মজা। পরের দিন কলেজে থেকে তাড়াতাড়ি এসে আমার কাজটা সেরে ফেললাম। আজকে ক্লাস শুরুর আগে সবাই আমাকে দেখি তো রীতিমতো অবাক। রাফি তো সবার থেকে বেশি অবাক।
সে বুঝে গেছে আমার ফাজিল মাথায় কোনো নিশ্চয়ই ফাজিল বুদ্ধি এসেছে যে আমি কার্যকর করতে এসেছি। যাক, মায়া ম্যাম আসলো, এসে চেয়ারে না বসে আমার কাছে এসে বলল, মেঘ একটু বাইরে আসবে প্লিজ। আমি ম্যামের সাথে বাইরে গেলাম। বাইরে যাওয়ার পর ম্যাম আমাকে বলল, সরি মেঘ, আসলে আমি না জেনে কালকে অনেক কথা বলে দিয়েছি। সরি, আমি জানতাম না ওইটা তোমার বোন। সরি। ম্যামের কথা শুনে মনটা গলে গেল। আমি ম্যামকে বললাম, ইটস ওকে ম্যাম। তারপর আমরা ভিতরে চলে আসলাম। রাফি আমাকে দেখে বলল, কি রে, কি হয়েছে? কালকে যেন সরি বলছে। বাহ, প্রেম এখন সরি পর্যন্ত এগিয়ে গেল। আবে চুপ কর। ম্যাম এসে বলল, স্টুডেন্ট, আজকে আমরা এই জিনিসটা শিখবো। এইটা বলতে বলতে ম্যাম চেয়ারে বসে পড়বে। আর বসার আগে আমি চিৎকার দিতে যাবো, তার আগেই ম্যাম চেয়ার ভেঙে ধপাস করে নিচে পড়ে গেল। উপস্থিত সবাই ম্যামকে দেখে হাসছে। ম্যাম একটু লজ্জা পেল আর আমার দিকে রাগি লোকে দেখান। ম্যাডাম জানে এইটা আমারই কাজ। উনি কিছু না বলে ক্লাস থেকে চলে গেলেন। শিক্ষার্থীরা হেসে যাচ্ছে। মোটা আবারও খারাপ হয়ে গেল। আমি তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে ম্যামের পিছন পিছনে কিছু দূর গিয়ে বললাম, ম্যাম। না, তাও তো থামছে না। আমি আবারও রাগ দিলাম, ম্যাম আই এম সরি। এবার ম্যাম পিছনে ফিরল, ওর হচ্ছে চোখে জল। এই প্রথম কেমন জানি নিজেকে দোষী মনে হচ্ছে। আমি ম্যামকে বললাম, ম্যাম আসলে। ম্যাম চলে গেল। আমি ক্যান্টিনে চলে আসলাম। কলেজ ছুটির পর ম্যামের জন্য দাঁড়িয়ে আছি। ওই তো মায়াকে দেখা যাচ্ছে, চোখগুলো ফোলা, হয়তো কান্না করেছে অনেকক্ষণ ধরে। আমি ম্যামের সামনে গিয়ে কিটক্যাটের বক্সটা এগিয়ে দিয়ে বললাম, সরি ম্যাম, আমি আসলে না জেনে। ম্যাম কিছু না বলে পাশ কেটে চলে গেল। উনি বাসের জন্য অপেক্ষা করছে। আমি ওনার পাশে দাঁড়িয়ে ওনাকে বললাম, ম্যাম সরি না, প্লিজ মাফ করে দেন। এমন সময় ম্যাডাম যা করলো তা দেখে আমার তো জান যায় যায় অবস্থা। ম্যাডাম হাত থেকে কিটক্যাটের বক্সটা নিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, কেউ এই ছেলেটাকে ধরেন, ছেলেটা আমার চেন চুরি করেছে। কথাটা শুনে আমি তো থ বনে গেলাম। আশেপাশের লোকজন এবার ম্যামের দিকে তাকানো শুরু করলো। আর আল্লাহর নাম নিয়ে দিলাম একদম। কে পায় আর আমাকে? পেছনে তাকিয়ে দেখি ম্যাডাম হাসছে আর কিটক্যাটের খোসা ছিলে ছিলে খাচ্ছে। সাদার এইভাবে বদলা নিল। তার উপর আমার চকলেটটাও খেলো। আমি কোনো মতে যান বাঁচিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমাকে হাঁপাতে দেখে বোন বলল, কি রে ভাইয়া, কি হয়েছে তোর? এভাবে হাঁপাচ্ছিস কেন? পাগলা কুকুর পিছনে লাগছিল। কথাটি শুনে ভিতরকার থেকে কে যেন হেসে উঠলো। আমি জান্নাতকে জিজ্ঞাসা করলাম, কি রে, কে হাসছে? আমার বান্ধবী মুস্কান। ও আচ্ছা। আমি রুমে চলে আসলাম। রুমে আসার পর আমার পিছু পিছু মুস্কানও আসলো। এসে দরজার কাছ থেকে দাঁড়িয়ে আমাকে বলল, ভেতরে আসতে পারে? না চাইতেও তাকে আসতে বললাম। এসে আমাকে বলল, আপনাকে ওই দিন একটা চিঠি দিয়েছিলাম, তার উত্তরটা জানতে এসেছি। কি চিঠি? এত ঢং করেন কেন? মুখ সামলে কথা বলুন। আচ্ছা সরি সরি, প্লিজ উত্তরটা বলুন। আপনি যা ভাবছেন তা কখনো সম্ভব না, প্লিজ চলে যান। মুস্কান আমাকে বলল, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি মেঘ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তো ভালোবাসি না, প্লিজ চলে যান। না, আমি যাব না। আমি চিৎকার দিয়ে জান্নাতকে বললাম, জান্নাত তোর বান্ধবীকে নিয়ে যা। জান্নাত দৌড়ে এসে বলল, কি হয়েছে ভাইয়া? তোর বান্ধবীকে নিয়ে যা। কি হয়েছে মুস্কান? মুস্কান কিছু না বলে জান্নাতের সাথে চলে গেল। কি একটা অবস্থা! মাত্র কলেজে পড়ে আর বলে আমাকে ছাড়া মরে যাবে। এইসব আবেগ কই যে রাখে। আমি ফ্রেশ হয়ে ফেসবুকে ঢুকলাম। ফেসবুকিং করছি, এমন সময় মেঘা চৌধুরী আইডি থেকে মেসেজ আসলো, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আমি করলাম। সাথে সাথে মোবাইলে কল আসলো। বুঝি নেই মেয়েটা কি পেয়েছে। কল ধরে বিরক্তির স্বরে বললাম, কিছু হয়েছে কি? মেয়েটা কিছু না বলে হাসতে লাগলো। আমি ওনাকে বললাম, আপনি হাসেন কেন? হ্যাঁ, আপনার কথা ভেবে। আমাকে কি জোকার বলে মনে হচ্ছে? না, তার থেকে একটা মেয়ে আপনাকে যেই দৌড়ানিটাই না দিল। আমি অবাক হয়ে বললাম, আপনি এইসব জানেন কিভাবে? আরে তোমাকে ভালোবাসি আর তোমার সামান্য খবরটুকু রাখবো না, তা কি করে হয়? মাথায় ঢুকছে না এই মেয়েটার কাছে আমার এইসব খবর কিভাবে গেল। না, আমাকে সাবধান হতেই হবে। ফোনের অপর পাশ থেকে মেয়েটি বলল, চান্দু, তুমি যা ভাবছো তা কখনোই হবে না। ভাবছি মানে? আমি কি ভাবছি? যতই সাবধানে থাকো না কেন, তোমার খবর আমার কাছে থাকবেই। এই রে, এই মেয়েটা কিভাবে আমার কথা বুঝতে পারছে? না, এছাড়া বেশিক্ষণ কথা বললে পাগল হয়ে যাব। আমি আর কিছু না বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে ফেসবুকে ঢুকলাম, ক্রাশের আইডিতে অনেকক্ষণ ঘোরাঘুরি পর রিকোয়েস্ট পাঠাবো কি পাঠাবো না ভাবতে ভাবতে পাঠিয়ে দিলাম। ও মা, এ তো টুডু লাভ। সারা সাথে দেখি অ্যাকসেপ্ট করলো। আমি মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? কেন আমাকে চেনেন না?
না তো। হাই, এত দৌড়ানোর পরও বলেন চেনেন না? আচ্ছা আচ্ছা, মেঘ তুমি? হ্যাঁ বলো। আরে শালা, এইটা তো দেখি আমার নাচনার ভাব করছে। এত দৌড়ানোর পরও আমাকে নাকি চেনেন না, এটা টুরু অ্যাভয়েড। আমি বললাম, জি ম্যাম, কেমন আছেন? এই তো অনেক ভালো আছি। ওয়েট ওয়েট, কেমন লাগলো এক্সারসাইজ করে? আমারে দৌড়ও খাওয়ালেন, সাথে আমার চকলেটও খেলেন। ও হ্যাঁ, চকলেটের জন্য ধন্যবাদ। সরি ম্যাম। সরি কেন? সকালের বিষয়টার জন্য। আরে সরি বলার প্রয়োজন নেই। আর তুমি যদি ফাজিল হও তাহলে আমি ডেভিল কুইন। আচ্ছা, আমিও দেখবো আপনি কতটুকু ডেভিল। আর লেখাপড়ায় একটু মন দাও। মন তো দিয়েই দিলাম। কোথায়? পড়ালেখায়। ভালো। আচ্ছা বাই, পরে কথা হবে। ম্যাম অফলাইন চলে গেল, আমি অফলাইন চলে গেলাম। নিজের ডায়েরিটা নিয়ে প্রতিদিনের মতো লেখা শুরু করে দিলাম। ডায়েরি লেখাটা শেষ করে ডিনার করে ছাদে চলে এলাম। আকাশে খুব সুন্দর তারার মেলা, হালকা বাতাস বইছে। কেন জানি মায়ের কথা ভাবতে খুব ইচ্ছে হচ্ছে। ভাববো কি তাকে নিয়ে কিছুক্ষণ? ভাবার কি দরকার, সে তো আমার ভাবনা, আমার কল্পনা সবটা জুড়েই বসে রয়েছে। তারা দেখায় ব্যস্ত হয়ে গেলাম। ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি অচেনা মেয়েটি। ফোনটা ধরে বললাম, জি বলুন। ওই সময় ফোনটা কেটে দিলেন কেন? এমনিতেই। আচ্ছা, আপনি এমন কেন? কেমন? জানেন আকাশে কিন্তু খুব সুন্দর করে তারা খেলা করছে। আপনার কি ইচ্ছে হয় তারা দেখার? না। কেন? খোলা আকাশ আমার ভালো লাগে না। তাই তো ছাদে বসে আকাশ পানে তাকিয়ে আছেন। বুঝলাম না। ছাদে বসে বসে কি করেন তাহলে? কই, আমি তো নিজের রুমে। আপনাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আপনাকে বলেছিলাম আপনার প্রতিটা মুহূর্তের খবর আমি রাখি। ওই দেবে, আজকের পর আর ওই মেয়েটা আপনাকে ডিস্টার্ব করবে না। কোন মেয়েটা? ওই যে মুস্কান মেয়েটি। মানে? ও মা, আপনাকে না প্রপোজ করেছে সে। আপনি জানেন কিভাবে? সত্যি করে বলুন তো, কি আপনি? আপনাকে ভালোবাসি। আপনাকে চিনি না, জানি না, ভালোবাসার কথা আসলো কোথা থেকে? আমাকে চিনতে হবে না, শুধু ভালোবাসলেই হবে। সরি, রাখি, আল্লাহ হাফেজ। ফোনটা রেখে আমি রুমে ফিরে আসলাম। না, আমাকে খুঁজে বের করতেই হবে কে এই বে, কেনই বা আমার পিছু লেগেছে, জানা দরকার। পরের দিন ক্যাম্পাসে বসে আছি রাফির সাথে। রাফিকে বললাম, রোজ একটা মেয়ে কল দিয়ে বলে ভালোবাসি। কি বলিস শালা, তোর তো কপাল খুলে গেছে। আরে পুরো কথাটা তো শুনবি আগে। বল। মেয়েটা আমার উপর নজর রাখছে। আমার মনে হয় মেয়েটি আমার পরিচিত কেউ। তুই একটা কাজ কর। কি? মেয়েটাকে খুঁজে বের কর, এই নে নাম্বার। ওকে মামা, আমি দেখি। এবার ক্লাসে চল। দুজনে ক্লাসে ঢুকলাম। কিছুক্ষণ পর ক্রাশ আসলো ক্লাস নিতে। ক্লাস নেওয়া শুরু করলো। আমি হাঁ করে ক্রাশকে দেখাই ব্যস্ত। হঠাৎ ক্রাশ মানে ম্যাম আমাকে ডাক দিল। মেক। জি। মেক, এই সলিউশনটা করো তো। আমি বোর্ডে গিয়ে সবার আগেই সলিউশনটা করলাম। ম্যাম আমাকে বলল, বাহ, এত তাড়াতাড়ি কিভাবে করলে এটা? এটা খুব সহজ সলিউশন। তোমার মাথায় তো অনেক ট্যালেন্ট। তাহলে সারাদিন ফজলামি করো কেন? একটু পড়ায় মনোযোগ দাও। চেষ্টা করবো, হাজার হলেও আপনি বলেছেন। মানে? না মানে, জি ম্যাডাম, আমি চেষ্টা করব। ভালো, যাও এবার সিটে যাও। আমি সিটে চলে গেলাম। ক্লাস শেষে ম্যাম চলে গেল। আবারও বোরিং লাগা শুরু হয়ে গেল। একটু ক্যান্টিনে যাওয়া দরকার। ক্যান্টিনে ঢুকে বসতেই যাবো এমন সময় দেখি মায়া কোনো একটা ছেলের সাথে বসে কফি খাচ্ছে আর হেসে হেসে কথা বলছে। এটা দেখে মাথা পুরাই খারাপ হয়ে গেল। তবুও নিজেকে সংযত করে রাগ দিয়ে চলে আসলাম। তার মানে কি ম্যাডামের বয়ফ্রেন্ড আছে? যদি থাকে তাহলে? না না, আমি এসব কি ভাবছি? ম্যামের ওপর তো শুধু আমি ক্রাশ খেয়েছি, কিন্তু সত্যি কি ক্রাশ নাকি অন্য কিছু? না না, আমি আর পাচ্ছি না। আমি প্লাকি ক্লাস না করে চলে এলাম বাসায়। বাসায় এসে কিছুই না ভেবে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যা থেকে ঘুম ভাঙলো। ঘুম ভাঙতে দেখি মোবাইলে অনেকগুলো কল। কয়টি সব কটা অচেনা মেয়েটি। প্রথমে বিরক্ত লাগলেও কেন জানি আজকে একটু কথা বলতে মন চাইছিল। আমি কলটা ব্যাক করলাম। সাথে সাথেই ফোনটা ধরলো। হয়তো আমার ফোনের অপেক্ষাতেই ছিল। ফোন ধরেই কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আপনি কোথায় ছিলেন জানেন? কত টেনশন হচ্ছিল। আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি। কান্না থামান, আমি ঘুমিয়েছিলাম। সরি, আমি সত্যিই সরি। সরি কেন? এমনিতেই আপনি আমাকে কষ্ট দিতে ভালোবাসেন, তাই না? আমি আপনাকে কষ্ট দিতে যাব কেন? আপনাকে তো আমি চিনি না। কেন? আমাকে না দেখলে কি ভালোবাসা যায় না? না। এটা কোথায় আছে যে না দেখলে ভালোবাসা যায় না? আছে। কোথায়?
যেখানে থাকুক না কেন। আগে আপনি আপনার পরিচয় দিন প্লিজ। বললাম তো আমার নাম মেঘা। সেটা আমিও জানি, এর পরেরটুকু বলেন। এরপর আর কিছু বলতে পারবো না। কেন? এমনিতেই। আচ্ছা, পরে কথা বলবো তাহলে, রাখি। আমি ফোনটা কেটে দিলাম। মেঘা আবার কল করতে লাগলো। আমার মনটা ভালো নেই, কিন্তু কেন? সকালের বিষয়টার পর কেন আমার এমন হচ্ছে? আমি তো শুধু ক্লাসই খাইয়েছি, তাহলে? আচ্ছা, ম্যামের সাথে যে ছেলেটি ছিল সেটা কি তার বিএফ নাকি? ভালো লাগছে না। বাইরে গেলাম ঘুরতে, কিছুক্ষণ একা একা ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আব্বু বসে আছে। আমাকে দেখে বলতো, কিরে মেঘ, কোথায় ছিলি? আব্বু একটু বাইরে গিয়েছিলাম। কেন আব্বু? পরশু তোর চাচাতো ভাই অনিকের বিয়ে। কি বলো? অনেক ভাইয়ের বিয়ে আর আমাকে বললো না? আরে হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেল তাই। তুই আজকেই যাবি বিকেলে, আর আমরা সবাই কালকে যাব। আচ্ছা, আমি ব্যাগপত্র গুছিয়ে বাসে টিকিট কেটে বাসে উঠে পড়লাম। আমার পাশের সিটটা খালি, হয়তো কেউ আসবে না। যাক, ভালো হয়েছে। বাস স্টার্ট দিচ্ছে, এমন সময় কন্ডাক্টর একটা মেয়েকে পাশে এনে বলল, আপা এটা আপনার সিট। মেয়েটা আমাকে দেখে একটু বিরক্ত হয়ে বলল, এইখানে বসতে হবে আমায়। হ আপা। মেয়েটি কেমন করে যেন তাকালো। সেই তাকানোটাই বলে দিচ্ছে সে আমার পাশে বসতে ইচ্ছুক না। তাতে আমার কি, আমি জানলার পাশে সিটটা পেয়েছি, এটাই অনেক। বাস ছাড়া আধা ঘন্টা হয়ে গেল। মেয়েটা আবার হাঁপিয়ে উঠছে। আমি জানি সে কি চাই। সে না, প্রতিটা মেয়েই চাই। আরে ভাই, খারাপ কিছু না, জানলার পাশের সিটে বসতে চাই আর কি। আমি মেয়েটিকে বললাম, আপনি চাইলে এদিকে বসতে পারেন। মেয়েটি কিছু না বলে উঠে দাঁড়ালো। তারপর আমি বের হওয়ার সাথে সাথে সে আমার সিটে খপ করে বসে গেল। আমি তার সিটে বসলাম। তার থেকে থ্যাঙ্কস পাবো আশা করিনি। আমাকে ভুল প্রমাণিত করে মেয়েটি আমাকে বললো, ধন্যবাদ। আমি কিছু না বলে কানে হেডফোন গুঁজে দিয়ে গান শুনতে শুনতে ব্যস্ত হয়ে পড়লাম। মেয়েটির রাগ করে জানলার বাইরে তাকিয়ে কিছু একটা বলছে, সেইটাও খেয়াল করলাম আর চোখে। আমি মায়ার ভাবনায় মগ্ন। কিন্তু যখনই সকালের বিষয়টার কথা মনে পড়ে তখনই মনটাই খারাপ হয়ে যায়। ঘড়ি তাকিয়ে দেখি বিকাল 5টা বাজে, আরো 1 ঘন্টা মতো লাগবে। আমি মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকিং করছিলাম। মেয়েটি আমাকে বলল, আচ্ছা, আপনার নাম কি? জি, আমাকে বলছেন? ও মা, আপনি ছাড়া এখানে কেউ আছে নাকি? জি, বলেন কি হবে? আপনি তো দেখি আরেক অদ্ভুত মানুষ। কেন? আপনাকে প্রশ্ন করি একটা, উত্তর দেন আরেকটা। জি, আমি মেঘ। এবার আমারটা জিজ্ঞেস করবেন না? জি, বলুন। কি বলতাম, জিজ্ঞেস না করলে বলবো কিভাবে? জি, আপনার নাম কি? আমার নাম ইরা। আপনার পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে, আর আপনার কথা বলতে ইন্টারেস্ট হচ্ছে না? সুন্দরী? আই, আপনি হাসছেন কেন? এই যে সুন্দরী বললেন তাই। কেন, আমি সুন্দর না? অবশ্যই না। মেয়েটির আগে অন্যদিকে মুখ ঘুরিয়ে দিল। আমি বললাম, সরি। আপনি হাসেন কেন? না মানে আমার একটা অ্যাবিলিটি আছে। অ্যাবিলিটি হচ্ছে যে কারোর সাথে মিথ্যার আগের অভিনয়টা খুব ভালো পারি। তার মানে? না না, আপনি আমার মতো ফাজিল টাইপস, তবে আমার থেকে কম। না, আমি বেশি। আচ্ছা আচ্ছা, বেশ বেশি। তো কোথায় যাবেন? চাচাতো ভাইয়ের বিয়েতে। আপনি? আমিও আমার কাজিনের বিয়েতে যাচ্ছি। তো কোথায় যাবেন? জামালপুর। আমিও তো সেখানে যাব। তো কোন ক্লাসে পড়েন? আমি অনার্স লাস্ট ইয়ার। আপনি? আমি নিউ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। কোন ভার্সিটি? ডাবি। আমিও তো সেখানে। দেখেন, একই জায়গায় পড়ি কিন্তু কোনোদিন কেউ কাউকে দেখিনি। প্রকৃতি আমাদের দেখা হওয়াটাই পূর্ব নির্ধারিত করে রেখেছে, তাই? দেখতে দেখতে আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। বাস থেকে নেমে মেহেদি বলল, তাহলে ক্যাম্পাসে দেখা হবে। জি। কেন? আপনি বাকিদের থেকে আলাদা। আপনার জায়গায় অন্য কেউ হলে নাম্বার খুঁজতো। জি, নাম্বার খোঁজা আমার স্বভাব না। জানি। কিভাবে? মানুষকে দেখেই বোঝা যায়। হয়তোবা। আসছি আজকে। আমি বিদায় নিয়ে রিক্সায় উঠলাম। চাচার বাসায় গেটের সামনে এসে ভাড়া মেটাচ্ছি, তখনই দেখি মেয়েটা রিক্সা থেকে নেমে আমাকে দেখে বলল, আপনাকে দেখে তো সত্যিই বোঝা কঠিন। নাম্বার না নিয়ে আমার পিছু পিছু চলে আসলেন। এই যে মিস, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনাকে ফলো করতে যাবো কোন দুঃখে? এইটা আমার চাচার বাড়ি, আর আমার চাচাতো ভাইয়ের বিয়েতে এসেছি। ওয়েট, আপনার চাচার বাসা মানে? অনেক ভাই আপনার? ও আমার চাচাতো ভাই। অনেক ভাই আমার ফুফাতো ভাই। আমাদের ঝগড়া করতে দেখে চাচি বাইরে এসে আমাদের দুজনকে দেখে বলল, কি রে মেয়ে, কি হয়েছে? আরে ইরা, তুই কবে এলি যে? এই মাত্র এলাম ফুপু। আয় ভিতরে আয়।
মেঘ আই বাবা। আমি আর ইরা ভিতরে গেলাম। ভিতরে গিয়ে ইরা বলল, সরি। থাক, সমস্যা নেই, একটু মিস্টেক হতেই পারে, ইটস ওকে। ধন্যবাদ। আমরা নিজ নিজ রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে চাচিকে বললাম, চাচি খুব ক্ষুধা লেগেছে, খেতে দাও। এমন সময় ইরাও এসে চেয়ার বসতে বসতে বলল, ফুফু খেতে দাও। আরে দাঁড়া দাঁড়া, দিচ্ছি তো। চাচি আমাদের খেতে দিল। পিছন থেকে কে যেন কাঁধে হাত দিয়ে বলল, কিরে ফাজিল, কবে এলি? গলা শুনে বুঝে গেলাম চাচা যান। এই তো চাচা, এখন এলাম, বসেন, খাবার খান। আমি খেয়েছি, তোমরা খাও। তো ইরা মামুনি, কি খবর তোমার? এই তো ভালো ফুফা। তোমার মা বাবা আসবে না? ফুফা বাবা বাইরে আছে, আম্মু কালকে চলে আসবে। আর মেঘ, তোর আব্বা আম্মু কবে আসবে? তোর বাপটাও জীবনে মানুষ হবে না, কোনোদিনও কোনো কাজে পাইলাম না তাকে। আর একমাত্র বড় ভাইয়ের ছেলের বিয়ে বলে কথা, আর সে কি না আসেনি এখনো। চাচা, আব্বু আম্মুরা কালকে আসবে, আর চিন্তা করতে হবে না, আমি আছি তো। তোকে সব দায়িত্ব দিতে হবে, তবে কোনো ফাইজলামি করবি না। ইয়েস স্যার, আপনি যা বলবেন। আবার শুরু করলি? খেয়ে নে। আমি আর ইরা খেয়ে দিয়ে ছাদে গেলাম। আমি মোবাইলে ফেসবুকিং করছিলাম, এমন সময় কল আসলো, আর মেঘারি কল সেটা। আমি কলটা ধরে বললাম, কি হয়েছে বলেন। আপনি কোথায় গেলেন? আজকে ছাদে দেখতে পাইনি যে। আপনাকে বলতে যাবো কেন? তোমাকে ভালোবাসি তাই বলবে। জানো না, ভালোবাসার মানুষের সাথে সব শেয়ার করতে হয়। ভালোবাসার মানুষ মানে? আপনি আজাইরে কথা না বলে ফোনটা রাখেন, এমনিতেই মনটা ভালো লাগে না। কেন, কি হয়েছে? প্লিজ ফোনটা রাখেন, বাই। আমি ফোনটা কেটে দিলাম। এটা আমার পাশে বসেছিল, আমাকে এইভাবে মন খারাপ করে থাকতে দেখে বলল, কি হয়েছে আপনার? কই কিছু না তো। আপনার মুখে স্পষ্ট দেখা যাচ্ছে, বলেন কি হয়েছে? না কিছু না, এমনিতেই। কফি খাবেন? আমি বানিয়ে নিয়ে আসি, খেয়ে দেখেন, মন ভালো হয়ে যাবে। এরা কফি বানাতে নিচে চলে গেল। আসলে কফি খাওয়ার ইচ্ছা নেই, ওকে নিচে পাঠিয়ে কিছু সময় একটু একা থাকতে চাই। মাথায় বারবার সকালের বিষয়টা ঘুরপাক খাচ্ছে। না, রাফিকে দরকার। সাথে সাথে কল দিলাম। ও কলটা ধরে বলল, কি রে, কি হয়েছিল তোর? সকালে ভোর চলে আসলি, আর বিকেলেও আসিস না আড্ডা দিতে? আরে আমি আমার চাচাতো ভাইয়ের বিয়েতে এসেছি। হালা, আমাদের একা রেখে চলে গেলি? আরে বাল, কলটা সেই জন্য দিয়েছি। কাল ভাইয়ার মেহেদি, তাই কালকে দুপুরের আগে সবাইকে নিয়ে চলে আসবি। আচ্ছা দোস্ত, অনেকদিন দাওয়াত খাই না, তো ছিল একটা, খাইতে পারবো। আচ্ছা সকালে কি হয়েছিল? কিছু না। তুই না বললেও বুঝি দোস্ত, আমি আসি, তারপর সব দেখে নিব। আমি ফোনটা কেটে ফেসবুকে মায়া ম্যাডামের আইডিতে ঢুকলাম। ভালো লাগছিল না, তাই ফেসবুক থেকে বের হয়ে যাবো এমন সময় ম্যাডাম মেসেজ দিল, কেমন আছো মেঘ? আপনাকে বলতে আমি বাধ্য নই। কি হয়েছে তোমার? জি কিছু না, আল্লাহ হাফেজ। ফেসবুক থেকে বের হয়ে অফলাইন চলে গেলাম। এরা কফি নিয়ে এসে আমাদেরকে এক কাপ এগিয়ে দিয়ে বললো, খেয়ে দেখেন, মন ভালো হয়ে যাবে। আমি এক চুমুক খেয়ে দেখলাম, সত্যি কফিটা অনেক ভালো। আমি ইরাকে বললাম, অনেক ভালো কফি বানাতে পারেন তো আপনি। যার বউ হয়ে যাবেন সেটা শুধু কফি খেতে চাইবে। আপনি তো দেখি হাসতেও পারেন। এটা আমার রক্তে মিশে আছে, তাই তো সবাই ফাজিল উপাধি দিয়েছে। আচ্ছা, আমাদের কলেজে যে নতুন ম্যাডামটা এসেছে, ওনার নাম কি? জানি না। কি বলেন? আমার জানা মতে প্রথম ক্লাসে তো উনি আপনাদের ডিপার্টমেন্টে নেই। তো আমি যাই ক্লাস করতে, ম্যাডামের নাম জানতে না। আমি আসি, নিজে চলে আসলাম। কেন যে বারবার ম্যাডামের কথাই মনে পড়ছে। না, উনি ওনার বিএফকে নিয়ে খুশিতে থাকুক, আমি ওনার লাইফে কেউ না। আমি আমার মতোই থাকবো। নিচে বসে অনেক ভাইয়া রুমে গেলাম। ভাইয়া বসে বসে ফোন টিপছে বললে ভুল হবে, কথা বলছে হয়তো ভাবির সাথে। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আসবো? আরে মেঘ, ছোট ভাই আমার, পর। ওয়েট, ছোট মানে? আমি জাস্ট 1 বছরের জুনিয়র, মাইন্ড ইট। ওই 1 বছর হোক আর 1 দিন হোক, ছোট তো ছোটই। তোমার সাথে আজাইরা কথা বলে লাভ নেই আমার। আমি চলে আসতেই যাবো এমন সময় ভাইয়ার হাত থেকে মোবাইলটা নিয়ে বললাম, ভাবি অধরা নামের একটা মেয়ের সাথে প্রেম করতো। পুরা ডাহা মিশা কথা। আমি বলে মোবাইলটা রেখে দিলাম একদম। যাক, এইবার বুঝবে কত ধানে কত চাল। সারা রাত চলবে ঝগড়া। আজকে অনেক ভাইয়া তো শেষ। আমি নিচে এসে কাজে মনোযোগ দিলাম। কাজ বলতে ডেকোরেশনের কাজগুলো আমাকে দেখতে হচ্ছে। একমাত্র বড় ভাইয়ের বিয়ে বলে কথা, বাড়িটা জাঁকজমকভাবে সাজাতে হবে তো। আমি ব্যস্ত হয়ে গেলাম। মোবাইলটা পকেটে রেখেছি আর হাতে নিইনি। তো রাত 12টার পর ফ্রি হলাম। ঘুম আর আসছে না, তাই গোসল করে ছাদে গেলাম একটু খোলা আকাশের নিচে বসতে।
ছাদে গিয়ে বসে আছি। আকাশে চাঁদের আলো হয়ে আছে, সাথে হাজারো তারার মেলা। মাঝে হেরে যাওয়া ব্যক্তি, হালকা বাতাস বইছে। মোবাইলটা হাতে নিলাম। মেঘার অনেকগুলো কল এসেছে। পরে অনলাইন যাব কি যাব না বলেও গেলাম। ডাটা অন করতেই মেসেজ আসতে লাগলো। আমি মেসেঞ্জারে ঢুকলাম। প্রথম দেখি মেঘার অনেকগুলো মেসেজ। আমি রিপ্লাই দিতেই যাবো, তার আগেই মেঘা কল দিয়ে বললো, কুত্তা বিলাই, তোর সাহস তো কম না। একে তো আমার উপর রাগ দেখাস, আবার আমাকে অ্যাভয়েড করছিস। তোর হাত পা সব ভাঙবো আমি, বুঝলি? কই ছিলি? না মানে আসলে কুত্তা, তুই কোথায় আমাকে বল। না, আপনাকে বলতে যাব কেন? আমি বের করে নিব। তোকে যদি সামনে পাইতাম তাহলে কাঁচা চিবিয়ে খেতাম। তাহলে ভালো, আমিও আপনাকে দেখতে পাবো না। না থাক, দেখা লাগবে না। কই ছিলি? একটু মন খারাপ ছিল তাই। আচ্ছা, আমাকে এইভাবে শাসন করছেন কেন? আবে গাধা, তোর না কইছিলাম ভালোবাসি। কথা কি কানে যায় না নাকি? আমি আপনাকে চিনি না, আর আপনি আমাকে চেনেন না, তাহলে ভালোবাসতে যাবেন দুঃখে? তোরে চিনি না মানে? তোরে আমি হাড়ি হাড়ি চিনি। তুই কত বড় লেভেলের ফাজিল আমার জানা আছে, কিন্তু আমার সাথে ফাজলামি করে ছাড় পাবি না। এইবার মাথায় কেমন জানি সন্দেহ ঢুকলো। না, সে হতে পারে না, সে তো জাস্ট ফ্রেন্ড। না, এটা আমার ভুল ধারণা। কিন্তু নীলা এমনটা করবে কেন? না, নীলা না, তাহলে কি মুস্কান? আমাকে বের করতে হবে কে এই মেয়ে। আমাকে চুপচাপ থাকতে দেখে অপর থেকে মেঘা বলল, কি সাহেব, কি ভাবছেন? কিছু না, আমার ভালো লাগছে না, পরে কথা বলবো। শোনো। জি বলেন। নিজের খেয়াল রাখবে, আর মেয়েদের দিকে বেশি তাকাবে না। বিয়ে বাড়িতে অনেক মেয়ে থাকবে, যদি তাকাও তবে তোমার হাড় গুড় সব ভেঙে দিব। ওয়েট, আমি বিয়েতে এসেছি এইটা আপনি জানেন কেমনে? বললাম না তোমাকে ভালোবাসি, তাই তোমার সব খবর রাখি। এসব নিয়ে না ভেবে রেস্ট করো, যাও। কাল অনেক কষ্ট করতে হবে তো। মেঘা ফোনটা কেটে দিল। যেতে যেতে আমাকে একটা শক দিয়ে গেল। আমি ফোনটা দেখে আবার মেসেঞ্জারে ঢুকলাম। ঢুকে দেখি মায়া ম্যাডামের মেসেজ। আমি আইডি ঢুকলাম। ম্যাডাম মেসেজে লিখে রেখেছে, মেঘ, কালকে ইম্পর্টেন্ট ক্লাস আছে, চলে আসিও। মেসেজটা দেখে রাগের পরিমাণ আরো বেড়ে গেল। এমনিতেই আছি কষ্টে, তার উপর আরো কষ্ট। না, ভাল লাগে না। আমি অফলাইন হয়ে গেলাম। মোবাইলটা অফ করে ঘুমিয়ে পড়লাম। সকালে কারো ডাকে ঘুমটা ভাঙলো। আমি চোখ খুলে দেখি এরা হাতে চা নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে উঠতে দেখে বলতো, এইভাবে কেউ ঘুমায়? অনেকক্ষণ ধরে ডাকছিলাম। জানেন আপনার, আর নিচে সবাই ওয়েট করছে। ইরা চায়ের কাপটা রেখে চলে গেল। আমি যাওয়ার আগে ডেকে বললাম, কিছু কি বলবেন? জি, বুঝতে পারলাম না। আপনার মুখে স্পষ্ট বুঝতে পারছি আমাকে কিছু একটা বলতে চান, কিন্তু বলতে পারছেন না। কিছু না। বলেন, আমি হেল্প করব। আসলে আমি না আপনাদের ফ্রেন্ড রাফির উপর ক্রাশ খাইছি। আসলে ক্রাশ না, ওরে অনেক ভালোবাসি সেই প্রথম দিন থেকে। আপনারা তো বেস্ট ফ্রেন্ড। আসলে আমি আপনাদের অনেক আগে থেকে চিনতাম। সেটা আমি জানি। রাফিকে আপনি ফলো করেন, এটাও জানি। আপনাকে যে রাফিও ভালোবাসে, এইটাও আমি জানি। কি বললেন? রাফিও আমাকে? এই জন্যই তো ওকে আসতে বলেছি। সে আসছে, আপনি সুন্দর করে রেডি থাকবেন। এসে আপনাকে নাচনার ভান করবে, আপনিও ঠিক তেমনটা করবেন। পরে যা করার আমি করব। ধন্যবাদ। ধন্যবাদ বলে লাভ হবে না, খুব খিদা লেগেছে। নিজের হাতে কিছু বানিয়ে খাওয়ালে বেশি খুশি হবে, সাথে কফিও। আচ্ছা। ইরা খুশি মনে চলে গেল। হ্যাঁ, রাফি আর ইরার কাহিনীটা আগে থেকেই চলছিল। দুজন দুজনের ভালোবাসা, কিন্তু ইরা মেয়ে বলে বলতে পারছিল না, আর রাফি রিজেক্ট খাওয়ার ভয়। আর ইরাকে ঠিক আগে থেকে আমি চিনতাম, জাস্ট বাসে নাচেনার ভান করেছি, আর সেও ঠিক একই কাজই করলো। যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম খেতে। টেবিলে দেখি পছন্দের পরোটা আর আলুর দম বানানো আছে। আমি চাচিকে জিজ্ঞাসা করলাম, চাচি এসব কে বানিয়েছে? ইরা বানিয়েছে। আমি খেয়ে দেখলাম, মাশাআল্লাহ, খেতে তো ওয়াও হয়েছে। ইরা আমার পাশে বসা ছিল, আমাকে জিজ্ঞাসা করলো, কেমন হলো ভাইয়া? ভালোই। তোমার হাতে রান্না অনেক ভালো। আর আপনি তো আবার খাবার পাগলা, তোমার রান্না ছাড়া তো কিছুই খেতে চাইবে না। ভাইয়া কবে আসবে সে? আরে এত অর্ধৈর্য হচ্ছে কেন? আসবে আসবে, ঠিকই আসবে। কখন? হঠাৎ করে দরজার বাইরে থেকে কারা যেন বললো, কি রে, আমাকে ছেড়ে একা একা খাবি নাকি? আমি তাকিয়ে দেখি রাফি আর রিয়াদরা সবাই এসেছে। আমি তাদের কাছে গিয়ে বললাম, কি রে, আসতে কষ্ট হয়নি তো? সব কষ্ট চলে যাবে, আগে খেতে দে। চাচি কই? চাচি সবাইকে দেখে বললো, কি রে ফাজিলের দল, কাল না এসে আজই আসলি কেন? আরে চাচি, তোমার এই বোকা ছেলেটা দাওয়াত দেয়নি তাই। আচ্ছা বস সবাই।
চাচি আর ইরা সবাইকে খেতে দিল। আর রাফি ইরাকে খেয়াল করেনি। যখন রাফির প্লেটে পরোটা দিল তখনই সে খেয়াল করলো। ইরাকে দেখে সে কিছুটা অবাকই হলো। ইরা পরোটা দিয়ে চলে গেল। বুঝতে পারলাম লজ্জা পেয়েছে। বাকিটা খেয়াল করেনি। রাফি আমাকে কানে কানে বলল, কি রে দোস্ত, এইটা এখানে কেন? কোনটা? ইরা? ও ইরা, এরা তো অনেক ভাই আর মামা তো বোন। কি বলিস? হ্যাঁ, আমি কালকেই জানতে পারলাম। আমাকে বলিসনি কেন? সারপ্রাইজ দিব বলে। আর আমি কিন্তু তোকে এই বিয়ের আসরকে পটাতে হবে, নাহলে জীবনেও আর ওকে পাবি না। কেন? ওর বিয়ে ঠিক হবে শুনছি অনেক ভাইয়ার কাছে। কি বলিস? আমার ভালোবাসাকে অন্য হাতে দিব না, যে করেই হোক আমার ওকে চাই। ওকে নে, খাওয়া শুরু কর। সবাই মিলে নাস্তা করে কাজে লেগে গেলাম। আমার কাজ একটু কমে গেল, কারণ রাফি আর বাকিরাও হেল্প করছে। রাফি হেল্প করছে না, সে লুকিয়ে লুকিয়ে ইরাকে দেখছে। যাই হোক, বিয়ের আসলে সবাই খুশিতেই আছে, কিন্তু আমার ডেভিল ম্যাডামটা যে অন্যকে নিয়ে খুশিতে আছে। আচ্ছা, আমি বারবার ওনার কথা ভাবছি কেন? তাহলে কি ওনাকে ভালোবেসে ফেল নাকি? আমি ভাবতে পারছি না। এই বিয়ের মতো আনন্দের সময় আমার মনটা খারাপ। আমি মন খারাপ নিয়েই কাজ করতে লাগলাম। দুপুরে সবাই খেয়ে দিয়ে আড্ডা দিচ্ছে। এমন সময় রাফি আমার কানে কানে বলল, দোস্ত, আমি আর পারছি না, প্লিজ তুই ইরাকে কোনোভাবে ম্যানেজ কর, যাতে ওর সাথে একটু ভালোভাবে আলাদাভাবে কথা বলতে পারি। আব্বে হালা, এত তাড়াতাড়ি? ভাই, ওর বিয়ের পর ওর সাথে কথা বলবো নাকি? আচ্ছা আচ্ছা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। বিকেলের দিকে সবাই কাজ করছিলাম। কিছু ফুলের শর্ট পড়লো। আসলে আমি ইচ্ছে করেই আনিনি। তবে রাফিকে বললাম, দোস্ত তুই যা গিয়ে ফুলগুলো নিয়ে আয়। সাথে পাশে থাকি ইরাকেও বললাম, ইরা তুমি সহ যাও, গিয়ে ভালো দেখে ফুল নিয়ে আসো। আমার হাদারাম বন্ধুটা আবার ফুল চেনে না তো। কথারই বলায় রাফি আমাদেরকে রাগি চোখে দেখালো। পরক্ষণে খুশিও হলো, কারণ সে ইরার সাথে কথা বলার সুযোগ পাবে। যাক, রাফির লাইনটাও ক্লিয়ার হলো। আমি কাজ করতে করতে ক্লান্ত। ও হ্যাঁ, আব্বু আম্মুরাও দুপুরে চলে এসেছে। যাই হোক, তারা এসে সমস্যা নেই। তাদের সাথে বোনও এসেছে, তাতেও সমস্যা নেই। কিন্তু মুস্কান কেন এসেছে? আচ্ছা, অপরিচিত কেউ মেয়েটি মুস্কান নাকি? না, আমাকে বের করতেই হবে। মাথায় একটা বুদ্ধি এসেছে, কিন্তু কাজটা কে করবে? ও হ্যাঁ, রিয়াদ। সে তো এই কাজে একদমই এক্সপার্ট। আমি রিয়াদকে ডেকে সব খুলে বললাম। সে তো এক কথায় রাজি। সে তার কাজে লেগে পড়লো। বিয়ের কাজ শেষ, আর রাফি আর ইরা ফিরে এসেছে। তবে দুইজনের চোখ দেখে বোঝা যাচ্ছে তারা দুজনেই খুব খুশি। হয়তো তাদের মনে লুকিয়ে থাকা অনুভূতিগুলো আজ ভালোবাসার রূপে পূর্ণতা পেয়েছে। ওদের কথা মনে করে কেন জানি মুখে একটু হাসি ফুটলো। কিন্তু মায়ায় যে পড়ে বসে আছে। যাই হোক, অনেক ভাইয়া স্টেজে উঠলো। সবাই মিলে মেহেদির অনুষ্ঠান শুরু করলো। আমার ভালো লাগছিল না, তাই ছাদে এসেছি আকাশ দেখতে। হঠাৎ পিছন থেকে বোন জান্নাত বলে উঠলো, কি হয়েছে ভাইয়া তোর? কই কিছু না তো। আমি জানি কিছু একটা হয়েছে। কি হয়েছে বল? ও মেয়েটার কথা ভাবছিস, যাকে দেখানোর কথা বলেছিলি? হ্যাঁ মানে আসলে। মন খারাপ করিস না। আর তোকে বলতে ভুলে গিয়েছিলাম, আজকে আমরা আসার আগে তোর কলেজের ম্যাডাম এসেছিল। কি যেন নাম? ও হ্যাঁ, মায়া ম্যাডাম বলেছিল। কি মায়া ম্যাডাম এসেছিল? ও মা, শুকনো মুখটা এত জ্বলে উঠলো কেন? আরে তারপর বল। তারপর এসে তোর কথা জিজ্ঞেস করলো, আর কয়েকদিন পর নাকি তোদের কি যেন টেস্ট নিবে, তো তোকে তাড়াতাড়ি কলেজে যেতে বললো। আচ্ছা ভাইয়া, এইটাই কি সেই মেয়েটা? মানে বল। হ্যাঁ। ভাবি কিন্তু অনেক সুন্দর। দ্যাট? থাক, এত লজ্জা তো মেয়েরাও পায় না। কি বলিস? হ্যাঁ। আরে চিন্তা করিস না, আগে বিয়েতে চল। একমাত্র বড় ভাইয়ের বিয়ে, আনন্দ করি, তারপর না হয় এসব দেখবো। চল, সবাই তোকে খুঁজছে। আমি বোনের সাথে গেলাম, অনেক আনন্দ করলাম। তারপর এলো ঘুমানোর পালা। আমি আর বাকিরা ঘুমিয়ে পড়লাম, কিন্তু রফি হারামজাদা মোবাইলে কল করছে। শালা প্রেম করতে বুঝলাম, একই বাড়িতে আছে, তাহলে কল করার কি দরকার? ছাদে গেলেই তো হয়। আমি ওর একটা থাপ্পড় দিয়ে বললাম, হালা দুজনেই ছাদে গিয়ে ইচ্ছে মতো আড্ডা দে, আমাদের একটু ঘুমাতে দে। বাহ, খুব সুন্দর বুদ্ধি তো, তুই সেরা দোস্ত। যা ভাগ। রাফি চলে গেল। এই একটা সমস্যা, প্রেম করলেই জ্বালা, না করলেও জ্বালা। সে যাই হোক, একটু ঘুমিয়ে নি। তো সকালে উঠলাম একটু দেরি করে। উঠে নাস্তা খেয়ে আবার কাজে লেগে গেলাম। একমাত্র চাচাতো ভাইয়ের বিয়ে, তাই আমাকে খাটতে হচ্ছে বেশি। আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। ওরে মা, গেটে দেখি অনেক মেয়ে দাঁড়িয়ে আছে, টাকার ডিমান্ড করছে। তো ভাইয়াকে বললাম দিয়ে দিতে। ভাইয়া তার ম্যানি ব্যাগটা আমাকে দিয়ে বলল, তুই একটু ম্যানেজ কর,
হ্যাঁ আমারে বাইকে মানি ব্যাগে দেখি 20,000 আছে। আমি মেয়েগুলোকে কোনো মতে 5,000 টাকায় ম্যানেজ করে বাকিগুলো নিজের পকেটে ঢুকলো। তো ভাইয়াকে মানি ব্যাগ ফেরত দেওয়ার পর ভাইয়া করুণ চোখে আমাদেরকে তাকিয়ে বলতো, ওদের 5,000 দিয়ে বাকিগুলো নিয়ে নিলি? তোমার বিয়েতে এত খাটনি হলো, তার পারিশ্রমিক কে দেবে? হ্যাঁ তরে আমি। আরে ভাইয়া রাগ করতে নেই, ভাবিরে দিয়েছিস মনে করে ভুলে যা। ভাইয়া জানে এখন কিছু বলে লাভ নেই। তো এইভাবে বিয়েটা শেষ হয়ে গেল। এবার আসছে মেন পালা, কান্নার পালা। আরে শালা আমি মনে করছি ভাবি কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে, কিন্তু উনি তো হাসি মুখে গাড়িতে উঠলো। তো ভাইয়াদের গাড়িতে আমিও ছিলাম। ভাবিকে বললাম, ভাবি আজকে থেকে কি বিয়ের একটা নতুন কনসেপ্ট শুরু করছেন নাকি? কি? এই যে আগে বিয়েতে দেখতাম মেয়েরা বিয়ের সময় শ্বশুর বাড়িতে চলে যাবে বলে কান্না করতো, আপনি দেখছেন উল্টে হাসছেন। আরে ছোট দাবুরজি, আমার কান্না সহজে আসে না, আর যখন আসে তখন কেউ থামাতে পারে না। আরে আচ্ছা, চিন্তা করবেন না, ভাইয়া ঠিকই থামাতে পারবে। না পারলে হাত পা ভেঙে দেব। পাশ থেকে ভাইয়া বলল, তোমার রাগ ভাঙাতে আমার বইয়ে গেছে। কি বললি তুই? আর বাবুটা রাগ করো কেন, আমি তো মজা করেছিলাম। সবাই বাসে চলে আসলাম। বাসায় মেহমানে ভর্তি। আমি ছাদে দাঁড়িয়ে আছি, খোলা আকাশে তারার মেলা দেখছি। তখনই ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি মেঘা। কল ধরতেই মেঘা বলে উঠলো, এত ব্যস্ত মানুষ, একটা কল দেওয়ার সময় পাও না নাকি? আপনি তুমি করে বলছেন কেন? ওমা ভালোবাসি তাই। কি করছেন? আকাশ দেখছি। আমিও সেম, ছাদে বসে বসে আকাশ দেখছি। কিছু খাইছেন নাকি খালি পেটে বসে আছেন? খেয়েছি। আমি বলেছি খাননি? আপনি জানেন কেন? আপনি কি পড়ি নাকি? বললাম না, ভালোবাসার মানুষের প্রতিটা মুহূর্তের খবর আমি রাখি। আচ্ছা বুঝলাম। আচ্ছা আমাকে যে ভালোবাসেন, আপনি কি জানেন আমি কাউকে ভালোবাসি কিনা? না জানি না, জানার চেষ্টাও করব না। তোমাকে হারাতে চাই না, যে কোনো মূল্যে তোমাকে আমার চাই। আমি যদি বলি আমি কাউকে ভালোবাসি তাহলে কি করবেন? জানি না কি করব, তবে আপনাকে ভালোবাসা বন্ধ করব না। এতটা ভালোবাসেন কেন? জানি না। সত্যি বলতে আমি অন্য কাউকে পছন্দ করি। কথাটা বলা প্রপাশ থেকে কোনো আওয়াজ আসলো না। ফোনটা কেটে দিল। জানি না মেঘা কি ভাবছে বা করছে, তবে সত্যিটা বলা খুব জরুরি। আমি মায়ের প্রতি দুর্বল, মায়াকে ভালোবাসতে শুরু করেছি। মেঘা আমাকে সত্যি ভালোবাসে কিনা আমি জানি না, তবে তাকে আঘাত করা আমার পক্ষে সম্ভব না। তাই সত্যিটা বলেই দিলাম। আমি ফোনটা পকেটে রেখে আবার আকাশ দেখায় মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর ফোনটা আবারও বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি মেঘা। তড়ি ঘড়ি করে ফোনটা তুললাম। ফোন ধরতেই মেঘা বলল, সরি, ব্যালেন্স শেষ হয়ে গেছিল। কি যেন বলেছিলে? ও হ্যাঁ, কাকে ভালোবাসেন? কথা ধরন দেখে মনে হলো সে কান্না করছে। আমি তাকে জবাব দিলাম, আছে কেউ একজন। বলা যাবে না। যাবে। তাহলে বলেন। মায়া। কোন মায়া? আপনার কলেজের ম্যাডাম? হ্যাঁ। কিন্তু ও তো সিনিয়র। সমস্যা নেই। সে কি জানে? না। আপনি তাকে ভালোবাসেন? না। তাহলে? তাহলে কিছু না। যদি তার কোনো বয়ফ্রেন্ড থাকে তখন কি করবেন? সেম আপনার মতো, তাকে ভালোবাসা বন্ধ করব না। এবার ওপাশ থেকে জোরে কান্না করার শব্দ শোনা গেল। আমি মেঘাকে কিছু বলতে যাবো, তার আগে মেঘা কান্না করতে করতে বলল, আচ্ছা আমরা কি ভালো বন্ধু হয়ে এভাবে থাকবো আজীবন? আপনার সমস্যা না হলে থাকতে পারি। আমার সাথে কি আগের মতো কথা বলবেন না? বলবো। সত্যি বলবেন? বলবো তো। আচ্ছা শোনেন, আম্মু ডাকছে, পরে কথা হবে। মেঘা কলটা কেটে দিল। আমি জানি সে মিথ্যা বলছে, সে কান্না করছে। আমাকে তার কান্নার আওয়াজ শোনাতে চায় না। ওর কষ্টটা আমি বুঝতে পারি, কারণ আমি জানি ভালোবাসার মানুষটি যদি অন্য আরেকজন ভালোবাসার মানুষ থাকে তাহলে সেই কতটা কষ্টদায়ক হয় সেই জিনিসটা। এসবই ভাবছি, তখনই রাফি সে বলল, মা, মায়া ম্যাডামের সাথে যে ছেলেটি ছিল মানে রেস্টুরেন্টে ছিল, ওইটা তার কাজিন। সত্যি বলছিস দোস্ত? হ্যাঁ সত্যি। কিন্তু তুই জানলি কিভাবে? আরে বন্ধু হয়ে বন্ধুর এতটুকু খবর রাখবো না? তুই দোস্ত আমার জানে জিগার। হ্যাঁ, এইটা আমাকে হেল্প করার জন্য করে দিলাম। হালার তোর লাভ দেখি আমার লাভ করলি। আরে শালা মজা করছি, এবার তো নিচে যা। কেন? আমি আর ইরা একটু আলাদা কথা বলবো তাই। তাহলে আমি আকাশ দেখবো না? নিচে চায়ের দোকানে গিয়ে দেখ। আমি চলে আসলাম। চায়ের দোকানে এসে মামাকে বললাম, মামা একটা রং চার বেনসন দাও তো। সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। এটার অভ্যেস হয়ে গেছে, কিছু করার নেই। বেনসন পড়া শেষ করে চাটাও খেয়ে নিলাম। খেয়ে বিলটা মিটিয়ে ভাবলাম একটুই ব্যস্ত নগরী রাতে দৃশ্য দেখব।
যেই ভাবা সেই কাজ। হারা দিলাম ফুটপাথ ধরে। কিছু দূর গিয়ে ব্রিজের ওইখানে গিয়ে দেখলাম একটা মেয়ে আর ছেলে হাত ধরে বসে আছে আর কথা বলছে। কাপল। তাদেরকে দেখে বুকের মাঝে একটা শিহরণ বয়ে গেল। মায়া ম্যাডামের কথা মনে পড়ে গেল আর মন থেকে কষ্টটাও দূর হলো। এটা জেনে যে ম্যাডামের সাথে ওই ছেলেটা তার কাজিন ছিল, কিন্তু রাফিয়ালা কিভাবে জানে? ওর আবার দেশ দুনিয়ার খবর রাখা অভ্যাস আছে, কোনোভাবে হয়তো জেনেছে। যাই হোক, ব্রিজের এক কোণে বসে মেসেঞ্জারটা অন করলাম, ম্যাডামের আইডিতে ঢুকে মেসেজ দিলাম। ম্যাডাম সাথে সাথে রিপ্লাই দিয়ে বললো, কই ছিলে এই দুদিন? জি ম্যাডাম, ভাইয়ার বিয়েতে। ও হ্যাঁ, তোমার আব্বু বলেছিল তো। শোনো, কয়েকদিন পর তোমাদের টেস্ট নেওয়া হবে, তাই তাড়াতাড়ি চলে আসিও। কি টেস্ট ম্যাম? তোমাদের ফাইনাল এক্সাম খুবই কাছে, তাই সিদ্ধান্ত নিল তার আগে সব স্টুডেন্টের থেকে টেস্ট নেওয়া হবে। ও আচ্ছা ম্যাম, চলে আসবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। ম্যাডাম অফলাইনে চলে গেল। মনটা আবার আনন্দে মেতে উঠলো। যাক, ম্যাম তাহলে সিঙ্গেল। যাই হোক, প্রেম করার আগে একটু জ্বালাবো ম্যামকে, একটু ফাজলামো করবো। আমি আবার ফাজিল নাম্বার তো, তাই। পরের দিন আমি বাসায় চলে আসলাম। রাফি তো আসতেই চাইছিল না, অনেক কষ্টে আনলাম। হালা মেয়েদের মতো কান্না করতে শুরু করেছিল। এত প্রেম যে কই রাখে। কোনো মতে দিনটা কাটালাম, তর সইছিল না কবে ম্যাডামকে দেখবো। সকালে কোনো মতে রেডি হয়ে ক্যাম্পাসে চলে আসলাম। ক্লাসে এসে বসে বসে আমরা বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছে। এমন সময় ম্যাডাম রুমে এন্ট্রি নিল। ম্যাডাম আগে থেকেও বেশি শুকিয়ে গেছে, কিন্তু চোখে মুখে হাসির ঝলক। তবে ম্যাডামকে এখন যথেষ্ট সুন্দরই লাগছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। মায়া ম্যাডামের ডাকে ধ্যান ভাঙল। ম্যাডাম আমাকে বলছে, কই ছিলেন মেঘ সাহেব এতদিন? জি ম্যাডাম, বড় ভাইয়ের বিয়েতে। সামনে এক্সাম, ভালো মতো পড়ো। জি। ম্যাডাম পড়াতে মনোযোগ দিল। তৎক্ষণাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। আমি ফোনটা বের করে ম্যাডামকে কল দিয়ে বসলাম। ম্যাডাম তড়িঘড়ি করে ফোন নিয়ে দেখে যে আমি ফোন দিয়েছি। আমার দিকে তাকিয়ে ম্যাডাম বুঝে গেল আমি ইচ্ছে করেই দিয়েছি। মনে হচ্ছে ম্যাডাম আমাকে কিছু বলবে, কিন্তু কিছু না বলে ফোনটা অফ করে রেখে দিল। কোনো মতে প্রথম ক্লাসটা করলাম। দ্বিতীয় ক্লাস আবার মেজান স্যারের। উনি খুব রাগী। ওদের ক্লাসের সামান্য পরিমাণ আওয়াজ কেউ করতে পারে না। আমি ক্লাস করছি এমন সময় মোবাইলটা বেজে উঠলো। স্যার তো সেই লেভেলে রেগে গেছেন। আমাকে বললো, এই অভদ্র, এক্ষুনি বের হও ক্লাস থেকে। আমি চুপচাপ বের হয়ে গেলাম। মাথাটা গেল খারাপ হয়ে। মোবাইলটা হাতে নিয়ে দেখি কলটা ম্যাডামই দিয়েছে। উনি ইচ্ছে করেই করেছে। তখন মেসেজ আসলো, কি ফাজিল সাহেব, ইট মারলে পাটকেল তো খেতেই হবে। বাই দ্য ওয়ে, আপনি ফাজিল কিং হলেও আমি ডেভিল কুইন, মনে রাখবেন। ম্যাম আমাকে এইভাবে একটা মানুষ দিল না, বদলে কিছু একটা করতেই হবে আমাকে। ক্লাস শেষে বাসের জন্য দাঁড়িয়ে আছি। কিছু দূরে ম্যামও দাঁড়িয়ে আছে। আমি কিছুক্ষণ পর পর আর চোখে ম্যামকে দেখছি। ম্যাম সেটা খেয়াল করছে কিনা জানি না, হঠাৎ খেয়াল করলাম কয়েকজন বগাটে ম্যাডামের দিকে খারাপ নজরে তাকাচ্ছে। ওদের মধ্যে একজন বলে উঠলো, কি হেপি মাল রে মাইরি। নিজেকে আর সামলাতে পারিনি। পাশে বন্ধুরাও ছিল। আমি গিয়ে ওই ছেলেটিকে একটা থাপ্পড় মেরে দিলাম। বাকিগুলো এসে আমাকে মারতে লাগলো। আমাকে মারছে দেখে রফি, রিয়াজ সবাই ছুটে আসলো আর সবাই মিলে তিনজনকে গণপিটুনি দিল। এদিকে ওদের মায়ের খেয়ে আমার ঠোঁটের কোনটা ছিঁড়ে গেল, হাত থেকে রক্ত পড়ছে। এটা দেখে মায়া তো উড়ে এসে হাতটা ধরে বললো, কে বলেছে এসব বখাটেদের সাথে মারামারি করতে? ওরা আপনাকে খারাপ কথা বলছিল তাই। চল হসপিটালে চল। ম্যাম চিন্তিত হয়ে পড়লেন। আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে এসে ব্যান্ডেজ করিয়ে দিলেন। তারপর বললেন, এখন কেমন লাগছে? জি ম্যাম, ভালো। কে বলেছে এমন ছেলে মানুষই কাজ করতে? যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? কি ম্যাম? কিছু না। তাহলে কি আমি ভুল শুনলাম নাকি? বাসায় গিয়ে রেস্ট নেবে, আর কোনো কাজ করবে না, ওকে? আমি মনে মনে বললাম, কিন্তু বাসার সব কাজ তো আমাকেই করতে হবে। কেন? বাসায় কেউ নেই, সবাই চাচার বাসায়। ওইখানে কয়েকদিন থেকে তারপরে আসবে। তাহলে একা কিভাবে থাকবে? একটা কাজ করো, তুমি তোমার ফ্রেন্ডের বাসায় চলে যাও। কিন্তু ম্যাম ফ্রেন্ডের বাসায় তো আর এতদিন থাকতে পারবো না। আচ্ছা চিন্তা করবে না, আমি রাফিকে বলবো তোমার সাথে থাকতে, আর সে তোমার যত্ন নেবে। খাবার আমি বানিয়ে পাঠিয়ে দিব। আপনি কেন এত কষ্ট করবেন? আমি হোটেল থেকে ঠিক আনিয়ে নেবো। না, হোটেলের খাবার ভালো না। তুমি বাসায় যাও রাফিকে নিয়ে, আমি রাতের খাবার পাঠিয়ে দিব। জি আচ্ছা। আমি রাফিকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রাফি আমাকে বেড়ে শুইয়ে দিল আর বলল, দোস্ত আজকে কিন্তু তুই ম্যামের চোখে হিরো হয়ে গেলি। আব্বে হালা, হিরো হওয়া চাপ করে আমার হাতের 12টা বেজে গেল রে। ওইসব কিছু না, প্রেম করতে গেলে একটু রক্তারক্তি করতে হয়। আইসে আমার। তাহলে তুই দে একটু, আমি ইরাকে বলি তুই রক্ত দে। না থাক, তুই রেস্ট নে, আমি সিগারেট নিয়ে আসি।
হালা, তোর তো লাইন ক্লিয়ার, তাহলে সিগারেট খাবি কেন? আর ইয়ার তুই তো জানিস সিগারেট আমাদের অনেক পুরনো বন্ধু। রাফি সিগারেট আনতে চলে গেল। রাফি সিগারেট নিয়ে রুমে আসতেই ফোনে কল আসলো। সে সিগারেটের প্যাকেট আমাকে দিয়ে চলে গেল। আমি একটা সিগারেট ধরি আপন মনে টানছি। রাফি ফোনে কথা বলা শেষ করে এসে আমাকে বলতো, আর আমি তুই এটাকে কি বললি? কই কিছুই বলিনি তো, শুধু এটা বলেছি তুই সিগারেট খাওয়ায় অ্যাডিক্টেড। হালা, তোর জন্য আমার সিগারেট খাওয়া আজীবনের জন্য বন্ধ হলো। আমি সিগারেট ছাড়া থাকবো কেমনে? থাকতে তো হবেই, ভাবির ওয়াদা যে তোকে রাখতেই হবে। দাঁড়া, আমিও দেখাবো মজা। কিছুই করতে পারবি না, সিগারেট মুখে আছে। এমন সময় মায়া ম্যাম কল দিল। কলটা রিসিভ করতেই ম্যাম বলে উঠলো, মেঘ কেমন লাগছে এখন? জি ম্যাম, আগে থেকে একটু বেটার। নিজের যত্ন নিও, আর আমার আব্বু তোমার বাসায় খাবার নিয়ে যাবে। ম্যাম, আঙ্কেলকে কেন কষ্ট দিচ্ছেন? আর এসব কিছু না, তোমার জন্যই তো করছে। তুমি নিজের যত্ন নাও। জি ম্যাম। ফোন কেটে দিল। ফোন কাটার সাথেই আবার মেঘার ফোন আসলো। কলটা রিসিভ করতেই মেঘার ঝাড়ি শুরু। ম্যাম ফোনটা কেটে দিল। ফোন কাটার সাথেই আবার মেঘার ফোন আসলো। কলটা রিসিভ করতেই মেঘার ঝাড়ি শুরু। মেঘা বলতে লাগলো, সমস্যা কি? এত নায়ক সাজার কি দরকার ছিল? হ্যাঁ, পাশে বন্ধুরা ছিল, ওদেরকে আগে নিয়ে যেতে। নিজেরে বড় হিরো মনে হয়, তাই না? যদি কিছু হয়ে যেত তখন? সরি, আসলে সরি, পরের বার থেকে হিরো সাজার চেষ্টা করবে না। আর ছেলেগুলো এখন হসপিটালে, আমার লোকেরা ওদের ইচ্ছে মতো ধোলাই করেছে। আরে ওদেরকে মারার কি দরকার ছিল? আমি আর ফ্রেন্ডরা মিলে তো অনেক পিটিয়েছি। আপনার গায়ে হাত দিয়েছে কেন? তাই বলে মেরে হাসপাতালে পাঠাবেন? হ্যাঁ পাঠাবো। তোমাকে যে একটা ঠোকা দেবে তাকে আমি ছাড়বো না। কেন? ভালো এমনি। আচ্ছা, নিজের যত্ন নিও, আর সময় মতো ওষুধ খেয়ে নিও। আর ম্যাডাম তো খাবার পাঠাবে, যদি খারাপ হয় আমাকে বলিও, আমি না হয় রান্না করে পাঠাবো। ম্যাডাম খাবার পাঠাবে, এটা কিভাবে জানেন আপনি? আপনাকে না বলেছি আপনার প্রত্যেকটা মুহূর্তের খবর আমি রাখি। রাখি। আল্লাহ হাফেজ। নিজের খেয়াল রাখবেন। আর আমি হয়তো বেশি দিন দেশে থাকবো না। কেন? চলে যাব স্পেনে, আব্বুর কাছে। কেন? যেই কাজে এসেছিলাম সেটা শেষ, আমার স্টাডি কমপ্লিট। তাই, আর যার জন্য থাকা সে তো অন্য কাউকে ভালোবাসে, তাই। শুনেন মেঘা, শুনেন মেঘা। কলটা কেটে দিল মেঘা। আমি স্পষ্ট জানি সে কাঁদছে। মেয়েরা এতটা ভালোবাসে আমায়, কিন্তু আমি তো মায়া ম্যামকে ভালোবাসি। না, আমি কিছুই বুঝতে পারছি না। আমি মেঘাকে কল দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কল তো ঢুকছে না। মেসেঞ্জারে গিয়ে দেখি মেঘা ব্লক দিয়েছে। আচ্ছা, ওরা তো চিনি না, তাহলে এমন লাগছে কেন? কেন এত ছটফট করছি? আমি তো ম্যামকে ভালোবাসি। না, আমি কেন মেঘার কথা ভাববো? আমি এসব ভাবছি আর রাতের দিকে শুয়ে শুয়ে টিভি দেখছি। তখনই রফি এসে বলতো, ম্যাম খাবার পাঠাইছে। কে এনেছে? একজন বৃদ্ধ লোক। কোথায় উনি? চলে গেছে। আরে বসতে বলিসনি কেন? বলছি, উনি তাড়াতাড়ি দিয়ে চলে গেল। আচ্ছা। ম্যাম কল দিচ্ছে, কলটা দিয়ে বলবো, মেঘ খাবার পেয়েছো? জি। খেয়ে নিও, আর ওষুধও খেয়ে নিও। জি ম্যাম। ম্যাম কলটা কেটে দিল। ম্যামের তো কেয়ার দেখে মনে হলো ম্যামের মনে আমার জন্য ফিলিংস আছে। ম্যামকে প্রপোজ করে দেবো, কিন্তু থাক, এখন না। সঠিক সময় আসলে ঠিকই করবো। পুরো 1 সপ্তাহ পর আমি সুস্থ হলাম। পরীক্ষাও কাছে আসলো, পড়ালেখায় মনোযোগী দিলাম। কালকে পরীক্ষা, রাতে পড়ছি। হঠাৎ করে মোবাইলে মেসেজ আসলো, তাকে দেখি মেঘা। মেসেজটা ওপেন করে দেখি লেখা আছে, কালকের জন্য বেস্ট অফ লাক। মনোযোগ দিয়ে লিখবেন আর নিজের খেয়াল রাখবেন। আমি কি মনে করে কল দিয়ে বসলাম। সেও হয়তো আমার কলের অপেক্ষায় ছিল। কল দেওয়ার সাথে সাথেই কল ধরলো। আমি চুপ করে আছে দেখি সে বলল, কিছু বলবে? না। আচ্ছা রাখি তাহলে। শুনুন। বল। কেমন আছেন? যেমন থাকার কথা। করে যাবেন? সামনের মাসের 12 তারিখ বিকাল 5টায় ফ্লাইট। আমি রাখি, আল্লাহ হাফেজ। মেঘা ফোনটা কেটে দিল। আমি জানি সে কান্না করছে, কিন্তু কিভাবে? আমি ওকে না দেখে জানতে পারছি। আমার পড়াশোনায় মনোযোগ দেওয়া দরকার। ভাবছি ফাইনাল পরীক্ষার পরপরই ম্যামকে প্রপোজ করব। পরের দিন ভালো মতো পরীক্ষা দিলাম। পরীক্ষা ভালোই হয়েছে। আসার সময় নীলা আমাকে ডেকে বলল, মেঘ একটু কথা ছিল। হ্যাঁ বল। কালকে একটু দেখা করিস। আচ্ছা। আমি বাসায় আসলাম, এসে ভাবতে লাগলাম নীলা এত জরুরিভাবে দেখা করতে বললো কেন। আমি চিন্তায় আছি কিভাবে ম্যামকে প্রপোজ করব।
তখনই বোন জান্নাত এসে আমাকে বলল, ভাইয়া কি ভাবছিস? আরে কিছু না, বল। আরে ভাবছি ম্যামকে কিভাবে প্রপোজ করবো। সত্যি? হ্যাঁ, তো কখন করবি? পরীক্ষার পর। না ভাইয়া, আগে করবি। কেন? করতে বলছি, করবি। আচ্ছা, কিন্তু কিভাবে? বোন আমাকে সব কিছু বুঝিয়ে বলল। সব শুনে একটু সাহস পেলাম। রাফিকে সব বললাম, সে তো শুনে মহা খুশি। রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল, একটা দুঃস্বপ্ন দেখলাম। আমি একটা মেয়ের সাথে হাত ধরে হাঁটছি। হঠাৎ করে মেয়েটি আমাকে বাঁচাতে গিয়ে নিজেই গাড়ির নিচে চাপা পড়লো। মেয়েটির নাম ধরে চিৎকার দিলাম। সেই মেয়েটি ছিল মেঘা। গলাটা শুকিয়ে যাচ্ছে। আমি নিচে গিয়ে পানি খেয়ে আসলাম। আচ্ছা, আমি স্বপ্নটা কেন দেখলাম? কেনই বা মেঘাকে নিয়ে ভাবছি? না, আমি মায়ায় পড়েছি। আমি তো আমার ডেভিল ম্যানের প্রেমে পড়েছি। তাহলে মেঘার কথা কেন ভাবছি? যেই মেয়েটাকে কোনোদিন দেখিও নি, জানিও না শেখে, তাহলে তোর কথা ভাবছি বা কেন? পরের দিন ক্যাম্পাসের বড় গাছটি নিচে দাঁড়িয়ে আছে নীলার জন্য। আজ শাড়ি পরে এসেছে। ওকে শাড়ি পরতে দেখে কিছুটা অবাকই হলাম। আমার কাছে এসে নীলা তার পিছন থেকে একজোড়া গোলাপ আমাদেরকে এগিয়ে দিয়ে বলল, মেঘ, তোকে সেই প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। তোর প্রেমে সেই প্রথম দিন থেকে হাবুডুবু খাচ্ছি। নিজেকে আর ঠিক রাখতে পারছি না, তাই আজকে অনেক সাহস নিয়ে প্রপোজ করছি তোমায়। আমাকে একটু ভালোবাসবে? আমি মনে গেলাম। নিজেকে সামনে নিয়ে বললাম, শোনো, আমি তোকে সবসময় একজন ভালো বন্ধু ভেবেছি, আর কিচ্ছু না। আমি অন্য কাউকে ভালোবাসি। নীলা চোখে পানি। আমি কিছু বলতে যাবো, তার আগে সে আমাকে জড়িয়ে ধরলো, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমাকে জড়িয়ে ধরে সে বলতে লাগলো, প্লিজ মেঘ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ। ম্যাম পিছনে ফিরে আমাকে থাপ্পড় মেরে বলল, তোর মতো লুচ্চা আমি দেখিনি। আমাকে আর ফলো করবি না। আর হ্যাঁ, আমার চোখের সামনেও যেন আর না দেখি। ম্যাম কাঁদতে কাঁদতে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে অস্ত্র বিয়ে পড়ছে। ম্যাম চলে গেছে। আমি আর দেরি না করে বাসায় চলে আসলাম। রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে আছি। মনটা খারাপ। ম্যাম আমার কাছ থেকে সত্যিটা জানতে চাইনি একবারও। কেন শুধু শুধু আমাকে ভুল বুঝলো? বোন এসে দরজা ধাক্কা দিচ্ছে। আমি উঠে দরজাটা খুলে দিতেই বোন আমাকে বলল, ভাইয়া, ভাবি কি বলেছে কাল? আমি চুপ করে আছি। বোন আবারও জিজ্ঞাসা করল, ভাইয়া, ভাবি কি বলেছে বল। ভাইয়া বল। আমি নিজেকে আর ধরে রাখতে না পেরে বোনকে জড়িয়ে ধরে কেঁদেই দিলাম। তাকে সব কিছু খুলে বললাম। বোন সবটা শুনে আমাকে বলল, আরে পাগল, এইটার জন্য কান্না করতে হয় নাকি? ম্যাম তোকে ভালোবাসে, তাই সে নীলার সাথে তোকে দেখে রাগ করেছে। কালকে ক্যাম্পাসে গিয়ে ভাবিকে প্রপোজ করে দিস, দেখবি সব ঠিক হয়ে যাবে। সত্যি? হ্যাঁ, আর মেয়েদের মতো কান্না করা বন্ধ কর। কান্না করলে তোকে আমার মেয়ের মতো লাগে। গাঁধী, তোরে আজকে আমি। আম্মুকে বলে দিব মারলে। আচ্ছা, যা, মারবো না। ওকে, এইবার যা তুই। বোন রুম থেকে চলে গেল। আমি ম্যামের আইডিতে ঢুকলাম, কিন্তু ম্যাম তো ব্লক করে দিয়েছে আমাকে। আমি ফোনে ট্রাই করলাম। কয়েকবার রিং হওয়ার পর ম্যাম ফোনটা ধরে বলল, ওই কুত্তা, কি সমস্যা তোর? ম্যাম, আই এম সরি। তোরে না আমার সামনে আসতে মানা করছি, আর কোনোদিন আমাকে ফোন দিবি না। ম্যাম ফোনটা কেটে দিল। মনটা খারাপ। পরের দিন ক্যাম্পাসে গিয়ে ম্যামকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। রাফিকে জিজ্ঞেস করলাম, দোস্ত, মায়া ম্যাম কই? ম্যাম চলে গেছে, উনি চাকরি ছেড়ে দিয়েছে। কি বলিস এসব? হ্যাঁ, সত্যি। দোস্ত, আমি মায়া ম্যামকে অনেক ভালোবাসি তো। কি হয়েছে আমাকে বল। আমি রাফিকে সব বললাম। রাফি সবটা শুনে বলল, দোস্ত, সময় এসে গেছে। কিসের? প্রপোজ করার। কারে? আব্বে হালা, ম্যাম রে করবি। কিন্তু কিভাবে? আরে আমি আছি তো, সব অ্যারেঞ্জ করবো। তুই শুধু রাত 12টায় কল দিলে নির্দিষ্ট জায়গায় চলে আসিস। ওকে মামা। আমি নিশ্চিন্তে বাইরে চলে আসলাম। রাফি যখন বলছে তাহলে সবই সম্ভব। আমি অপেক্ষায় আছি। রাফি 11:30 কল দিয়ে একটা জায়গায় যেতে বলল। আমি 20 মিনিটে পৌঁছেও গেলাম। গিয়ে দেখি রাফি শহরিয়াদেরা সবাই আছে, আর তাদের হাতে সব কাগজ। আমাকে দেখে রাফি বলল, ম্যামকে কল দিয়ে নিচে আসতে বল। কিন্তু ম্যাম এইখানে আসবে কেন? আব্বে হালা, ম্যাম সামনে বসে থাকে। ওয়েট মামা, আমি কল দিচ্ছি। কিন্তু আমার বুকটা কাঁপছে। কেন? প্রথমবার কাউরে প্রপোজ করবো তাই। কেন, ভবিষ্যতে আরো কয়েকটা করবি নাকি? না ভাই, একটাই, এইটা করতে পারলেই হলো। তাইলে হালা কল দে। কিন্তু তোদের হাতে এসব কি? আরে বাল, বেশি কথা না বলে ম্যামকে নিচে আসতে বল।
আমি ম্যামকে কল দিলাম, কয়েকবার দিলাম কিন্তু ম্যাম কলটা ধরলো না। আমি আবারও দিলাম, ম্যাম কলটা রিসিভ করে বিরক্তির স্বরে বলল, তোর মতো বেহায়া নির্লজ্জ ছোট লোক আমি আর দুইটা দেখিনি। সরি ম্যাম, আসলে। আরে তোর এত অপমান করার পরেও কি হয় না? ম্যাম একটু নিচে আসবেন? কেন? আসেন না। আমি কি তোর চাকর নাকি? ম্যাম প্লিজ। ম্যাম আর কিছু না বলে ফোনটা কেটে দিল। রাফি আমাকে হতাশ হতে দেখে বলল, কি রে, কি হয়েছে? অপমান করছে। আরে ভালোবাসা এতটুকু নির্লজ্জ হওয়া যায়? তুই আবার কল দে। কল দিতে যাবো তার আগে দেখি ম্যাম নীল শাড়ি পরে বাইরে গেটের দিকে আসছে। রাফি আর বাকিটা দেখি লুকিয়ে গেছে আমাকে একা রেখে। আমার তো ভয়ে হাত কাঁপা শুরু হয়ে গেছে। ম্যাম আমার কাছে এসে বলল, তোর মতো নির্লজ্জ লোক আমি আর আরেকটা দেখিনি। তুই না মানা করেছি আমার সামনে না আসার জন্য। আমি এমনিতেই ভয় আছে। ম্যামের ঝাড়ি খেয়ে আরো দ্বিগুণ বেড়ে গেল। না মানে মানে আসলে। কি বললি? বল তাড়াতাড়ি। না মানে আসলে হঠাৎ দেখি রাফি আর পাখির হাতে একটা কাগজ আর একটা গোলাপ ফুল নিয়ে ম্যামের কাছে এসে ধরলো। খেয়াল করে দেখলাম সবার হাতের কাগজটা বড় আকৃতির, আর ওইখানে বড় করে লেখা আছে সরি। কিন্তু রাফির হাতে লেখা আছে অন্য কিছু। রাফির হাতের কাগজে লেখা আছে, আমি তোমাকে ভালোবাসি। ম্যাম লেখাটা দেখে আমাকে থাপ্পড় মেরে বলল, ছি, তোর মতো লুচ্চা এসব ছাড়া আর কি করতে পারে? কয়টা লাগে তোর? হ্যাঁ কয়টা লাগে? মেয়েবাজি করার জায়গা বসে না। এইবার নিজেকে কন্ট্রোল করতে না পারে ম্যামকে থাপ্পড় মেরে দিলাম আর বললাম, চুপ, একদম চুপ। কি মনে করিস তুই নিজেকে? তোকে সেই প্রথম দিন থেকে ভালোবাসি। ম্যাম হয়েছিস তো কি হয়েছে? ভালোবাসি, ব্যাস। আর হ্যাঁ, আমি ফাজিল, আমি খারাপ। হ্যাঁ সত্যি তো, কিন্তু এতটা খারাপ না যে যাকে ভালোবাসি তাকে ছাড়া অন্য মেয়েকে ভালোবাসবো। আমি শুধু তোকেই ভালোবাসি আর তোকেই ভালোবেসে যাব, বয়সে বড় হোক বা যাই হোক। আর হ্যাঁ, আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে নিয়ে চিন্তা করিনি যতটা তোকে নিয়ে করছি। রাতের ঘুম হারাম করেছি, তার বদলে এই প্রতিদান পেলাম। ভালোবাসি বলে নিজেকে নির্লজ্জ করেছি, তোর হাজার অপমান সহ্য করেছি, কিন্তু আর না। আমার ক্যারেক্টার কিরকম আমার বন্ধুরা সবাই জানে। আসি। আর হ্যাঁ, আজকের পর থেকে এই মুখ আর দেখাবো না। মুখ তো দূরে থাক, ছায়াও আপনার পাশে থাকবে না। আর সরি থাপ্পড় মারার জন্য। আসি। আর রাফি আমার হাত ধরে বলল, দোস্ত। না ভাই আর না, আমি খারাপ, আমি ফাজিল, আমি নির্লজ্জ, কিন্তু আমি মেয়েবাজি করি না। চল। প্লিজ ম্যামকে বল। না আর বলবো না, সব অনুভূতি মরে গেছে। আমি মেয়েবাজি করি? এতদিনে এইটুকু চিনেছে আমাকে? যে মেয়ে আমাকে চিনতে পারে না, বুঝতে পারে না, তাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। আমি আসি। আমি বাসায় চলে আসলাম। এত রাতে বাসায় ফিরতে দেখি মা কিছু না বললো বোন আমার রুমে এসে বলল, কি রে ভাইয়া, কি হয়েছে? আর তোর মুখে আঙুলের দাগ কোথা থেকে আসলো? আরে কিছু না, এমনিতেই। না, কিছু একটা হয়েছে, বল আমাকে। না বোন, কিছুই হয়নি। ভাইয়া আমার কসম দিলাম, বল কি হয়েছে। আমি বোনকে সব বললাম। বোন সব শুনে রেখে গিয়ে বলল, এত বড় সাহস ওর, তোকে থাপ্পড় দিয়েছে, ওকে আমি ছাড়বো না। বোন শান্ত হ, আর সব সমস্যা আমার জন্য হচ্ছে, তাই আমার দূরে চলে যাওয়াই ভালো। কিন্তু ভাইয়া সামনে তোর এক্সাম। সমস্যা নেই, আমি শহর ছেড়ে চলে যাবো। পরীক্ষা না হয় ওইখান থেকেই দেবো। কিন্তু যাবি কোথায়? বড় খালার বাসায়। আচ্ছা যা, মন খারাপ করিস না। না বোন, এমন বলিস না। মায়া যেন সুখে থাকে এই দোয়া কর। কোনো রকম রাতটা পার করে পরের দিন সকালেই মাকে বলে বড় খালার বাসায় চলে আসলাম। খালা আমাকে দেখি তো অবাক, হঠাৎ করে দেখে আমাকে জিজ্ঞাসা করলেন, কি রে মেঘ, তোরে তো ফোন করেও পাই না, আজ সেই তুই বাসায় হাজির? কেন খালা, তোমার বাসায় কি আসা যাবে না নাকি? কি বলছিস তুই? আয় ভিতরে আয়, থাকবি নাকি চলে যাবে? না খালা, এবার অনেক দিন থাকবো। আচ্ছা যা, উপরে তোর নিয়েছে, ওরে বল রুম দেখাই দিবে। আচ্ছা। আমি টনি রুমে গেলাম আস্তে আস্তে। সে মুখে কি সব মেখেছে, দেখতে একদম ভূতের মতো লাগছে। আমি আস্তে আস্তে পিছন ঠিক দিয়ে গিয়ে তাকে চিৎকার দিলাম। টনি লাফিয়ে উঠে এদিকে এদিকে দৌড়াতে লাগলো। আমাকে দেখে সে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, মেঘ ভাইয়া, কবে এসেছিস তুই? এই তো এই মাত্র আসলাম। আচ্ছা বস। তো কি মনে করে আসলি? বলবো বলবো, আগে আমাকে আবার রুমটা দেখা, ফ্রেশ হই, তারপর তো খুব খিদাও লেগেছে আবার। আচ্ছা চল, আমি রুম দেখিয়ে দিচ্ছি। তন্নি আমাকে রুমে নিয়ে গেল। বলি, তন্নি আর তানিম দুই ভাই বোন, মানে আমার খালাতো ভাই। তানিম ভাইয়া বড়, উনি লন্ডনে থাকতেন, এখন থেকে স্পেনে শিফট হয়েছেন। তন্নি ছোট, জান্নাতে সমবয়সী।
একই ক্লাসেই পড়ে। মেয়েটা আমাকে পেলে নিজের ভাইয়ের কথা ভুলেই যায়। এই নিয়ে তানিম ভাইয়ার অনেক আক্ষেপ। তন্নি আমাকে তার বড় ভাই মনে করে। খুব দুষ্টু কিন্তু খুব ভালো। আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম খেতে। টেবিলে দেখি তন্নি খাবার নিয়েই বসে আছে। আমাকে দেখে বলতো, ভাইয়া তাড়াতাড়ি খেতে আয়। খালা বলল, কিরে এত তাড়া করছিস কেন? আম্মু, আমার ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানার আছে, তাই। তুই পারিসও বটে, মেঘ খেয়ে নে। আমি আর তন্নি খাবার খেয়ে ছাদে গেলাম। তন্নি জানে আমার ছাদে যাওয়া মানে মন খারাপ হওয়া। দিনের বেলায় ছাদে যাই তখন আমার মন ভালো থাকে না। তন্নি এটাও জানে আমি ছাদে উঠলে কফি খাই, তাই সে কফি বানিয়ে আনলো। তাদের ছাদে বসার জন্য আলাদা জায়গা আছে, তাহলে সেখানে বসলাম। তন্নি এক চুমুক কফি খেয়ে আমাকে বলবো, ভাইয়া কি হয়েছে আমাকে বল, কেন এত মন খারাপ তোর? আমি তন্নিকে সব বললাম। হাজার হলেও বোন, আমার কথা শুনে তার রাগ উঠল। সাথে সাথে সে মায়াকে আজে বাজে কথা বলা শুরু করে দিল। ভাগ্যিস সে সামনে পাইনি, না হলে খবর করে ছাড়তে নিশ্চিত। আমি কোন রকম তন্নিকে শান্ত করে বললাম, আরে আরে রাগ করার কি আছে? কি আছে মানে? তোকে অপমান করার সে কে? আজ পর্যন্ত তোর আব্বু তোকে কিছু বলেনি, আর ওই মেয়েটা বলার সাহস কি করে পায়? ওকে ভালোবাসি তাই। কিন্তু ভাইয়া, ও তোর ভালোবাসা বোঝে না। আরে পাগলি, বোঝে, সব বোঝে। আমি জানি সে ভালোবাসি, কিন্তু ওই যে মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না। কেন ভাইয়া? জানি না। তন্নির সাথে কথা বলছি, এমন সময় দেখি মেঘার কল। আমি কলটা ধরতেই মেঘা বলল, মেঘ তুমি কোথায়? আজকে তোমাকে ক্যাম্পাসে দেখলাম না। জি আমি একটু বাইরে আছি। ম্যামের ব্যবহারে বেশি কষ্ট পেয়েছো? না ওয়েট, আপনি কিভাবে জানেন এসব? আমি আগেই বলেছিলাম আপনার সব খবর আমি রাখি। কেমন যেন একটা সন্দেহ হলো। এটা আমাকে যাচাই বাছাই করতেই হবে। কি করেন আর কোথায় আপনি? সরি, বলা যাবে না। ও আচ্ছা, ভালো। আচ্ছা আমি রাখি, আল্লাহ হাফেজ। মেঘা ফোনটা কেটে দিল। তন্নি জিজ্ঞাসা করলো, ভাইয়া কে কল দিচ্ছে? আমি তন্নিকে মেঘার ব্যাপারে সবকিছু বললাম। তন্নি শুনে বলল, ভাইয়া ডাল মে কুছ কালা হে। বোন কুছ নেই, বহুত কালা হ্যাঁ। আমাদের দুজনে মিলে এটা সমাধান করতে হবে, কিন্তু কেউ যেন না জানে। ওকে ওকে। হঠাৎ করে রাফি কল দিল। আমি কলটা রিসিভ করতে রাফি জিজ্ঞাসা করলো, আব্বে হালা কই তুই? তোর সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই বসে আছে। না দোস্ত, আমি অনেক দূরে আছি। কি বলিস? কোথায় তুই? আছি একটা জায়গায়। বল। চিন্তা করিস না, তাড়াতাড়ি চলে আসবো। আমি ফোনটা কেটে দিলাম। কেমন জানি এইখানেও একটু গড়বড় মনে হচ্ছে। রাফির কথার মাঝে পরিবর্তন লক্ষ্য করতে পারলাম। আমি ইরাকে কল দিলাম। ইরা ফোন ধরতেই আমি ওকে সব প্ল্যান বসিয়ে দিলাম। এরপর মোবাইল থেকে সিমটা খুলে রাখলাম যাতে কেউ কন্ট্যাক্ট না করতে পারে। আর মেঘাকে মেসেজ দিয়ে নতুন সিমের নাম্বারটা দিলাম যাতে প্ল্যান সাকসেসফুল হয়। তারপর আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু না, সম্ভব হয়নি। যদি প্ল্যান মোতাবেক না হয় তাহলে কি হবে? না, আমি শিওর হব। 2 দিন কাটিয়ে দিলাম। ইরা আমাকে কোনো খবরই দিল না। সন্ধ্যার সময় আমি এত ছাদে বসে বসে কফি খাচ্ছি। এমন সময় রাফির নাম্বার থেকে কল আসলো। আমি ফোন ধরতেই রাফি বলল, কি রে, তোর পুরোনো সিমটা বন্ধ নাকি যে তুই নতুন সিম চালাচ্ছিস? হ্যাঁ দোস্ত, কিন্তু এই নাম্বার কিভাবে পেলি? না মানে আন্টি থেকে নিয়েছিলাম। ও ভালো। কি খবর তোর? ভালো না রে। কেন? মায়া ম্যাডাম প্রতিদিন তোর কথা জিজ্ঞেস করে আর মাথা খেয়ে ফেলে। আচ্ছা কোথায় তুই আমাকে বল। না দোস্ত, এটা বলা যাবে না। আচ্ছা আমাদের পরীক্ষা তো সামনের মাসেই, একবারে তখন দেখা হবে। কি বলিস তুই? তোর এছাড়া কেমন কেমন লাগে। চল আয় তাড়াতাড়ি। না রে দোস্ত, আমি আর যাবো না। কোনো মতো পরীক্ষা দিয়ে বাইরের দেশে চলে যাব। কেন মামা? আর মায়া? সে নিজের মতো খুশিতে থাকুক, তাতে আমার কি। আচ্ছা মা, রাখি রে, পরে কথা হবে, বাই। আমি ফোনটা রেখে দিলাম। যেমন ভাবলাম ঠিক তেমনই হলো। রাফির কল কাটার সাথে সাথেই মেঘার কল আসলো। আমাকে কল দেওয়ার সাথে সাথে বললো, মেঘ তোমাকে কয়েকদিন দেখা যায় না কেন? কোথায় তুমি? ম্যামের উপর এত রাগ করে আছো কেন? রাগ কি শুধু সে করতে পারে? আমরা কি মানুষ না? আমাদের কি রাগ নেই? কিন্তু তোমাকে না দেখলে আমার দিন কাটে না। প্লিজ ফিরে এসো। দেশ ছেড়ে কখন যাবেন? না বলাই কি ভালো না? বললে যেতে পারবো না। আচ্ছা রাখি, পরে কথা হবে। আচ্ছা এই শোনো। জি বলো। কবে ফিরবে? জানি না। পরীক্ষা? সেটা দেবো। আচ্ছা রাখি। কলটা কেটে দিলাম। সে আবার কল দিল। আমি কল রিসিভ করতে সে বললো, আমাকে তুমি করে বলছো? কই না তো। জি বলো।
আরে না, আমি জি বলেন বলছিলাম। ও আচ্ছা, রাখি। আচ্ছা, তুমি আমাকে দেখে বললো, ভাইয়া তোরে অস্কার দেওয়া দরকার, কি সুন্দর ড্রামা করলি। হুম, এখন কি বুঝলি? আমি শিওর। শুধু রাফির বিষয়টা জানা হলো না। দেখতে দেখতে পুরো 1 সপ্তাহ কেটে গেছে। এবার ধামাকা করার সময় হয়ে গেছে। ইরাত থেকে যা জানা জেনে নিয়েছি, আর আমার ধারণাই সত্যি হলো। এবার দেখি মায়া কিভাবে আমার হাত থেকে বাঁচে। আমি তন্দিকে নিয়ে ফেসবুকে একটা ছবি আপলোড করলাম আর ক্যাপশনে দিলাম, আমার হবু বউ। ঘন্টা কয়েকের মধ্যেই বন্ধুরা কংগ্রাচুলেশন জানানো শুরু করলো। কিন্তু রাফি রিয়াদরা বাদে তারা কমেন্ট না করে আমাকে মেসেজ দিল। রিয়াদদের সবাইকে বললাম কথা সত্যি। রাফি আমাকে মেসেজ দিয়ে বলল, কিরে মেঘ, এসব কি? তুই না মায়ামেনকে ভালোবাসতি, তাইলে? কেন, মেয়ের অভাব পড়েছে নাকি? আর মায়া মায়া করিস না তো, ওনাকে আমি হেইট করি। কি বলছিস তুই এসব? হ্যাঁ মেঘ, তুই কিন্তু ম্যামকে সত্যি সত্যি ভালোবেসেছিলি। এখন কোথায় সেই ভালোবাসা? না রে, সব শেষ হয়ে গেছে। এখন আমি শুধু আমার হবু বউকে নিয়েই থাকবো। মেয়েটাকে কি নাম তার? বাসা কোথায়? সরি রে, বলা যাবে না, রাখি। আমি ফোনটা কেটে দিলাম। সাথে সাথে মায়া ম্যাডামের কলটা রিসিভ করতেই ম্যাম বলে উঠলো, কুত্তা, জীবনে তোর মতো লুচ্চা আমি আর একটা দেখিনি। ছি, আমাকে ভালোবাসিস বলে এখন অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছি। সত্যি আজকে আমি তোকে চিনতে পারলাম। তোরে বিশ্বাস করা আমার ভুল। কে বলেছে বিশ্বাস করতে? আর আপনি কোথায় বা আমাকে বিশ্বাস করেন যে আমি আপনাকে বিশ্বাস করব? আর আপনি আমার লাইফে কেউ না, নোবডি। কি? আমি এখন নোবডি? হ্যাঁ। তোরে আমি সামনে পেলে দেখবি? কিচ্ছুই করতে পারবেন না, রাখেন এখন। মেঘ শোনো। শুনতে চায় না। মেঘ, মেঘ প্লিজ। আমি ফোনটা কেটে দিলাম। এবার উনিও বুঝুক আপন মানুষকে কষ্ট দিলে কেমনটা লাগে। ফোনটা রেখে আরেক কাপ কফি খেলাম। তারপর রুমে এসে পড়তে বসলাম। সামনে তোমার পরীক্ষা। পড়া শেষ করে উঠেই দেখি মেঘার কল এসেছে অনেকগুলো। মোবাইলটা সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। আমি কলটা ব্যাক করলাম। সাথে সাথেই সে কলটা ধরলো আর বলল, কোথায় ছিলে? কতক্ষণ ধরে কল দিচ্ছি। পড়ছিলাম। পোস্টের মেয়েটিকে? আমার হবু বউ। মায়া? ওই নামের কাউকে আমি চিনি না। তোমার মতো লুচ্চা আমি আর আরেকটা দেখিনি। ছি ছি ছি, একটা মেয়েকে ছেড়ে আরেকটা মেয়েকে কিভাবে ভালোবাসো তুমি? ছি মেয়ে, তোমার জন্য যে ভালোবাসাটা ছিল আর সেটা শেষ হয়ে গেছে। আমি ভুল ছিলাম তোমার বিষয়ে। তুমি সত্যি একটা খারাপ মানুষ আর একটা বাজে লোক। সমস্যা নেই, আমি জানি এটা। তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা করছে। এই বলে কলটা কেটে দিল। এইদিকে হাসতে হাসতে আমার পেট ব্যথা হচ্ছিল। নেইলটা সঠিক জায়গায় গিয়ে লেগেছে। এবার সামনে যে কি হয় সেইটা দেখার পালা। পরীক্ষার দিন ঘনিয়ে এসেছে। এরই মধ্যে কারোর সাথে কোনো প্রকার কথা হয়নি, কারণ মোবাইলে 2টাই সিম খুলে রেখে দিয়েছিলাম। পরীক্ষার আগের দিন রাতে সিম খুললাম, ভেবেছিলাম মেঘা মেসেজ দেবে, কিন্তু সে দেয়নি। রাফি অনলাইন আছে কিন্তু মেসেজ দিচ্ছে না, শুধু হৃদয় মেসেজ দিচ্ছে, কারণ সে সব জানে। পরের দিন তন্দিকে সাথে নিয়ে বাসায় চলে আসলাম। সেখান থেকে রিক্সা নিয়ে পরীক্ষা হলে আসলাম। হলের সামনে এসে দেখি রফি আর বাকিরা দাঁড়িয়ে আছে। আমি রফির কাছে গিয়ে বললাম, কি অবস্থা তোর? ছি ছি, লজ্জা করে না তোর? তোর মতো লজ্জা বন্ধু যেন কারণ না হয়। জানিস মা ম্যাডামের কি কষ্ট হচ্ছে, কিসের মধ্যে আছে উনি? তাতে আমার কি? সাথে সাথে ম্যাম এসে আমাকে থাপ্পড় মেরে বললো, তোর কি মানে? তুই আমাকে ভালোবাসিস না? ভালোবাসা এখন শুধু আমার হবু বউকে ঘিরে। এই মেয়েটা, একে তো দেখে মনে হয় কোনো নর্দমা থেকে উঠে এসছে। আমি জানি মায়া এসব বলবে, সে রেগে আছে, তাই তন্দিকে আগে থেকে সব বলে দিয়েছিলাম কি করতে হবে। মেঘ তোমার হবু বউকে কিভাবে খারাপ বলে? আপনি কি আমার হবু বউকে খারাপ বলার? আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো। কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? আমি তোমার বউ তন্দিকে ভালোবাসি। কি বলছো সব তুমি? প্লিজ মেঘ, এমন করিও না। আমি তোমাকে ছেড়ে কিভাবে থেকেছি কয়েকদিন আমি জানি। কি কষ্টের মাঝে আমি কাটিয়েছি। ও আচ্ছা, ওই আমি তো দেখতে পাচ্ছি না। পাশ থেকে রাফি বলল, মেঘ তুই এমন করছিস কেন? তুই না ম্যামকে ভালোবাসিস, তাহলে কোথায় গেল তোর ভালোবাসা? আমি তন্দিকে ভালোবাসি। চল, দেরি হয়ে যাচ্ছে, এক্সাম শুরু হয়ে যাবে। মায়াকে কাঁদে দিয়ে আমি চলে আসলাম পরীক্ষার হলে। কেমন জানি মায়ের কান্না মিশ্রিত মুখটা দেখতে খুব কষ্ট হচ্ছিল। আমি ওকে কষ্ট দিতে চাই না। পরীক্ষাতে শেষ হোক তবেই আমি মায়াকে আপন করে নেব। জানি আমার রেজাল্ট তেমন একটা ভালো হবে না। কোনো মতে পরীক্ষা দিয়ে বের হলাম। বের হতেই তন্নি এগিয়ে এসে বলল, ভাইয়া পরীক্ষা কেমন হয়েছে? আরে চুপ, আসতে ডাক,
কেউ শুনলে সব প্ল্যান মাটি হয়ে যাবে তো একদমই। আচ্ছা, পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি। ভাইয়া, আগে পরীক্ষাটা মনোযোগ দিয়ে দে, তারপর না হয় যা করার করবি। ভাইয়া ভাইয়া আমার কাছে আসছিল। কখন? তুই পরীক্ষা দিছিলি তখন এসে আমাকে কাঁদতে কাঁদতে বললো সে তোকে অনেক ভালোবাসে, প্লিজ ওরে কষ্ট দিস না। একটু কষ্ট থাকুক, আজীবনের কষ্টকে তার কাছেও আসতে দেবো না। ওকে, এখন কি করবি? মায়ের কাছে চল। আমি আর তন্নি মায়ের কাছে গেলাম। তন্নু জানে সে কোথায়। মায়া আমাকে দেখিয়ে এসে বলল, মেঘ প্লিজ এমন করো না। সরি, আমাকে ভুলে যাওয়াতেই আপনার ভালো। প্লিজ মেঘ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মাফ আমি সে কবেই করেছি। তাহলে বলো ভালোবাসি। বললাম তো, আমার সব ভালোবাসা আমার হবু বউকে ঘিরে। মেঘ প্লিজ। সরি, আমি চলে আসলাম। ওকে কষ্ট দেওয়ার মানে এই না যে ওকে ভালোবাসি না, তবে আমার প্রতি ওর ভালোবাসাটাকে গভীর করার জন্য এইসব কথা খুবই জরুরি। এইভাবে প্রায় পরীক্ষায় সে আমার জন্য অপেক্ষা করতো। ওর মায়াবী চেহারাটা আমাকে খুব কষ্ট দিত। ওকে কাঁদতে দেখে নিজের বুকটা দুমড়ে মুচড়ে উঠত। তার ভালোবাসার গভীরতাটাকে খুব করে উপলব্ধি করতে পারছি আমি। পরীক্ষা শেষে শুধু একটি কথাই বলতো, মেঘ সত্যিই ভালোবাসো আমায়? আমি চুপচাপ চলে আসতাম। পরীক্ষার প্রথম দিকেই তন্নিকে নিয়ে আসতাম, শেষ কয়েকটা পরীক্ষায় ওকে নিয়ে আসিনি। বাসায় বসে আছি, কালকে পরীক্ষা শেষ হবে। আর মায়েকেও আমি আমার মনের কথা বলে দেব। জান্নাত এসে বলল, ভাইয়া তুই কাজটা ঠিক করিসনি। কি বোন? তোর অধিকার নেই একটা মেয়ের ভালোবাসা নিয়ে খেলার। আর আমি তো মেঘা, সরি, মায়ের সাথে একটু। চুপ কর তুই। আজ যদি তোর মতো কেউ আমাকেও করতো তখন, যদি আমার ভালোবাসার মানুষটি আমার সাথে এমন করতো তখন। সরি বোন, আমি কালকে সবকিছু ঠিক করে দেবো। কাল যেন আমি ভাবিকে বাসায় দেখি, আর না হলে আমি আর কোনো দিন তোর সাথে কথা বলবো না বোন। এইটাই শেষ কথা। আমি জানি বোন রাগের মাথায় বলছে, কিন্তু আমি তো শিওর মায়া ম্যাম আমার শুধুই আমার, উনি আমাকেই ভালোবাসে। পরের দিন নিজের বাইকটা নিয়ে পরীক্ষা হলে গেলাম। আজকে পরীক্ষার পর মায়াকে নিয়ে পুরো শহরটা ঘুরবো। পুরো শহরে আমাদের ভালোবাসার রং মাখিয়ে দেবো। এই শহরও যেন সাক্ষী দেয় আমাদের ভালোবাসি। বুক কাঁপছে। পরীক্ষার হলে কিভাবে পরীক্ষা দিয়েছি জানি না। তাড়াতাড়ি হল থেকে বেরিয়ে প্রতিদিন সেই জায়গায় গেলাম যেখানে মায়া দাঁড়িয়ে থাকে, কিন্তু সেখানে গিয়ে আমি অবাক হলাম। মায়া নেই। মনে হলো সে রেস্টুরেন্ট গেছে, তাই রেস্টুরেন্টে গেলাম খুঁজতে, কিন্তু পাইনি। ভয় হতে লাগলো। সবার আগে পরীক্ষার হল থেকে বের হয়েছিলাম, আশেপাশে প্রতিটা জায়গায় খুঁজলাম, কিন্তু না, কোথাও মায়াকে খুঁজে পাইনি। তাহলে সে কোথায়? ফোন দিচ্ছি কিন্তু কল যাচ্ছে না। আমার ভয় হতে থাকলো। পাগল প্রায় আমি। আমাকে এদিক ওদিক ছোটাছুটি করতে দেখে রাফি বলল, মেয়ে কি হয়েছে? দোস্ত, মায়া ম্যামকে দেখছি না, সে কোথায়? সে নেই, আসবে না। আর তুই এত দূরে উঠে পড়ছে কেন? তুই তো ম্যামকে ভালোবাসিস না। রাফি চুপ কর। যে মেয়েটা তোকে সেই ইন্টার থেকে ভালোবেসে আসছে, যে মেয়েটা তোর জন্য বাইরের দেশে না গিয়ে এখানে থেকে পড়ালেখা করছে তোর জন্য, হ্যাঁ তোর জন্য। তোর জন্য সে দামি দামি কলেজে থেকে এই কলেজে এসেছে তোর জন্য। তোর ভালোবাসা পাওয়ার জন্য সে কলেজে শিক্ষকতা করছে। তোকে ভালোবেসে বলে সে তোর দেওয়া হাজারো কষ্ট সহ্য করেছে, কিন্তু সবশেষে সে কি পেল? কষ্ট আর কষ্ট। কি বলছিস এসব? মায়া ম্যামকে তো আমি প্রথমবার এই কলেজে দেখেছি। না, মায়াকে জানিস? মেঘা চৌধুরী। হ্যাঁ, যে মেঘা তোকে কল করে ভালোবাসি ভালোবাসি বলতো। আমার কাজিন, যাকে তুই ক্লাস 10-এ থাকতে প্রপোজ করেছিলি। ওই সময় তুই আবেগে বসে ওকে প্রপোজ করেছিলি, আর তোর সেই প্রপোজালটাকে সে সত্যি মনে করে তোকে ভালোবাসতে শুরু করেছিল। সে সিনিয়র বলে তোকে ভালোবাসি কথাটা বলতে লজ্জা পাচ্ছিল বলেই আমি আর মেঘা, মানে তোর মায়া ম্যাম, প্ল্যান করি এসব। তার মানে এইটাই সেই মেঘা? হ্যাঁ দোস্ত, বিশ্বাস করো, আমি এতদিন যা করেছি সব ওকে নিজের করে নেওয়ার জন্য। আমি শুধু নাটক করেছি। তন্নি আমার খালাতো বোন। কি বলিস? হ্যাঁ, আমি মায়া ম্যামকে আমার ভালোবাসার গভীরতা বোঝানোর জন্য এসব করেছি। কিন্তু তুই জানিস না, মায়া তোর প্রেমের গভীরতা এতটা ডুবে গেছে যে তোকে ছাড়া সে কিছুই কল্পনা করতে পারে না। প্লিজ রাফি বল, মায়া এখন কোথায়? সে নাই, সে চলে গেছে। আরে মজা না করে বল না, সে কোথায়? সত্যি বলতেছি, সে চলে গেছে এয়ারপোর্টে। এতদিন তোকে ভালোবাসে বলে সে স্পেনে না গিয়ে এখানে ছিল। আজ যখন তোকে সে তার ভালোবাসাটা উপলব্ধি করাতে পারলো না, তার দেশে থাকা মায়াটাও নাই।
তাই সে কাল এসে তোকে বলতে চেয়েছিল সে আজ দেশ ছেড়ে তার বাবার কাছে চলে যাবে, কিন্তু তুই তো ওর একটা কথাও শুনতি না। কথাগুলো শুনে পায়ের তলার মাটি সরে গেল। পাগলিটাকে এত কষ্ট দেওয়া বোধ হয়নি। চোখ দিয়ে অশ্রু পড়তে লাগলো। আমি রাফিকে বললাম, ভাই ওর ফ্লাইট কয়টায়? 1 ঘন্টা পর। কি বলিস কি? হ্যাঁ। প্লিজ ভাই, ওকে যেতে না কর প্লিজ। কেমনে ওকে না করব? ভালোবাসি তাই। কেমনে ওকে না করব? আর কেন করব? তাহলে তো তুই নিজে গিয়ে আটকা। তোর জন্য আবার বোনটা কষ্টের মাঝে ছিল, জানিস তুই? তোর জন্য সে কি পরিমাণ কান্না করেছে তুই কি দেখেছিস? সরি দোস্ত। সরি না বলে তাড়াতাড়ি গিয়ে ওকে আটকা। ওকে, আমি যাচ্ছি। আমি আমার মায়াকে কোথাও যেতে দেবো না। আমি তাড়াতাড়ি বাইকটা স্টার্ট দিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। বাইকের স্পিড বাড়াতেই লাগলাম। চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। আমি কি করলাম? নিজের অজান্তেই মাকে এতটা কষ্ট দিয়ে দিলাম। আল্লাহ, সে যদি চলে যায় তাহলে আমি বাঁচবো না। আল্লাহ, আমি ওকে ছাড়া কিভাবে বাঁচবো? ওকে যে অনেক অনেক ভালোবাসি, অনেক। বাইকের গতি অতিরিক্ত মাত্রায় বাড়ানো ছিল। হঠাৎ করে আমার গাড়ির সামনে একটা বাচ্চা এসে যাওয়ায় আমি গাড়িটাকে কন্ট্রোল করতে না পারে অ্যাক্সিডেন্ট করে বসি, আর সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার আগে দেখি আমার রক্তে আশেপাশে মাখামাখি হয়ে গেছে। চোখ খুলতে খুবই কষ্ট হচ্ছে, মাথায় প্রচন্ড ব্যথা। কোনো মতে চোখটা মিলেই চারপাশে তাকাই, দেখে মনে হচ্ছে হসপিটালে আছি। পাশে একজন নার্স ফাইল চেক করছে। আমাকে চোখ খুলতে দেখে নার্সটি ডাক্তারকে ডাক দিল। ডাক্তার তাড়াতাড়ি এসে আমাকে চেক করলো, তারপরে বলল, মেঘ সাহেব, আপনি খুব লাকি। আপনার স্ত্রী যদি সময় মতো আপনাকে হাসপাতালে না নিয়ে আসতো তাহলে আপনাকে বাঁচানো সম্ভব হতো না। আমার স্ত্রী? কে সে? ওই তো বাইরে দাঁড়িয়ে আছে। মেঘা ম্যাম, একটু ভেতরে আসেন, আপনার স্বামীর জ্ঞান ফিরেছে। মেঘাকে ভিতরে আসতে দেখে বুকটা ধক করে উঠলো। তার মানে মেঘাই আমাকে বাঁচিয়েছে। কিন্তু সে তো এয়ারপোর্টে ছিল। মেঘা আমার কাছে এসে বলল, এত পাগলামি করো কেন? যদি সময় মতো না আসতাম তাহলে আজকে তোমাকে। এই বলে সে কাঁদতে লাগলো। আমি মেঘার হাতটাকে আস্তে করে নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, তুমি এসেছো মেঘা? সরি গো, আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে। প্লিজ মাফ করে দাও, আর কোনোদিনও কষ্ট দেবো না। দিয়ে দেখিও, হাত পা ভেঙে গুঁড়ো করে দিব। কিন্তু তুমি অ্যাক্সিডেন্টের জায়গায় আসলে কিভাবে? তুমি তো এয়ারপোর্টে চলে গেছিলে। হ্যাঁ দাঁড়াম, এয়ারপোর্টে গিয়েছিলাম আব্বুকে আনতে। রাফি তোমাকে মিথ্যে বলেছে যাতে আমার কাছে ফিরে আসো। রাফি হারামিটাকে আমি তো ছাড়বো না। কি হয়েছে? না কিছু না, মাথা ব্যথা করছে। এভাবে পাগলামি করতে হয়? তুমি কি মনে করেছো তোমাকে ছেড়ে চলে যাব? জীবনেও না। সেই কলেজ লাইফ থেকে ভালোবেসে আসছি তোমায়, আর তুমি গাধাটা কিছুই টের পাও না। 3টা বছর একই কলেজে পড়েছি, তাও কোনোদিন আমাকে খেয়ালই করলে না। যখন ম্যাম হয়ে এলাম তখন খেয়াল করলে। সরি। আপনারা কি স্বামী স্ত্রী না? মেঘা বলল, না, তবে ফিউচারে হব। তাহলে এই ফর্মে যে ওইটা না করলে অপারেশন করতে দিত না। মেঘ সাহেব, আপনি কিন্তু খুব লাকি। লাকি আর হলাম কই, ওর মতো ডেভিল মেয়েকে বিয়ে করে জীবনটা তেজপাতা করবো আর কি। মেঘা রেগে গিয়ে বলল, কি বললে? আরে মজা করছিলাম। 1 মাস পর রাফি, রিয়াজ সবাই আমাকে জ্ঞান দিচ্ছে। রাফি বলছে, দোস্ত, আমার আপুরে দেখিস বিড়াল মারার সময় যেন কষ্ট না পায়। দোস্ত, বিড়াল কই? রুমে। তুই সাহসী ছেলে, যা এবার বিড়াল মেরে নিজেকে জয়ী কর। আচ্ছা, বুক কাঁপছে, বাসের ঘরে ঢুকছি। লজ্জা লাগছে, না ভয় লাগছে, না হাত পা কাঁপে। কোনো মতে ভিতরে ঢুকে আমি এদিক ওদিক খুঁজতে লাগলাম। মেঘা, সরি মায়া, আমি নিজেই কনফিউজ, ঘোমটা দিয়ে বসে আছে। আমাকে এইভাবে খুঁজতে দেখে সে ঘোমটা সরিয়ে বলল, কি হয়েছে? কি খুঁজতেছো? বিড়াল। ম্যাও। মানে এই বন্ধুরা বলছিল আজ রাতে বিড়াল মেরে জয়ী হতে, কিন্তু বিড়াল ব্যাটাকে তো খুঁজে পাচ্ছি না। মায়া রেগে গিয়ে বলল, কুত্তা, তুই এদিকে আয়। মায়া রাগী কণ্ঠ শুনে ওর সামনে গেলাম। কান ধরে উঠবস করা শুরু কর। কিন্তু কেন? করবি কি করবি না? কি আর করার, বাধ্য হয়ে তাই করতে লাগলাম।
কি ডেভিল বউ, জীবনটাই তেজপাতা করে দিল রে। আমি বললাম, আচ্ছা ডেভিল ম্যাম। কি বললি? না মানে মায়া ম্যাম, কান ধরে উঠবস করার কারণটা কি জানতে পারি? কুত্তা, কারণ জানিস না? আমাকে অনেক কষ্ট দিলি, এখনো পর্যন্ত প্রপোজ করিস নাই, তোরে আমি আর শাস্তি দিব। এই না না, এই সময় পড়া শাস্তি ভোগ করা পসিবল হবে না। তাহলে চল। কোথায়? ছাদে। আচ্ছা চলো। আমাকে কোলে করে নিয়ে যাও। হ্যাঁ, পারবো না। কি বললি? নিচ্ছি। আমি মায়াকে কোলে নিয়ে ছাদে গেলাম। আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে, তবে আমার মায়ার মতো এতটা সুন্দর না। মায়া এবার বললো, ওই যা, ওইখানে ফুল আছে, নিয়ে আয়। আমি বাধ্য ছেলের মতো ফুল নিয়ে আসলাম। এবার বললো, নে এবার প্রপোজ কর। আমি ফুলটা এগিয়ে দিয়ে বললাম, আমি তোমাকে ভালোবাসি। হাত আরাম, প্রপোজ হইলো, সুন্দর করে কর। এবার আমি হাঁটু কেড়ে বসে বললাম, আকাশ, তারা, চন্দ্র, বাতাস আজকে সবাইকে সাক্ষী করে বলছি, ভালোবাসি মায়া, তোমাকেই ভালোবাসি। তোমার মায়ায় আমি হারাতে চাই আজীবন। একটু সুযোগই দেবে আমায়? মায়া আমাকে জড়িয়ে ধরে বলতো, ভালোবাসি। আমিও। কি? ভালোবাসি, আমিও অনেক ভালোবাসি। ছেড়ে যাবে না তো? তোমার মায়ায় পড়েছে মায়াবতী, ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। পাগল। তোমার এখন থেকে শুধু আমার শাসন চলবে। যথাজ্ঞা মহারানী। ফাজিল। আবার ডেভিল ম্যাডামের ফাজিল স্টুডেন্ট আমি। এভাবেই বাঁচতে চাই আজীবন হাত ধরে।